এটা গল্প হলেও পারত। অনিন্দিতা মুখার্জি সাহা। ও হরিদা, এক কাপ চা দাও, বাইকটা দোকানের গায়ে লাগিয়ে বলল অভি। এখান থেকে এক কাপ চা খেয়ে তবে বাড়ি ঢোকেও। হরির স্টোভে সারাদিন চা ফুটছে, সুন্দর লাগতো আগে এই গন্ধটা, কিন্তু এখন ফোটানো চা মুখে যেন রচে না। অভির আগে অফিস থেকে বাড়ি ফেরার তাগিদে ছিল এই এক কাপ চা, পপি চা, আর সাথে কিছু ভাজাভুজি করে অপেক্ষা করত কখন ছেলে আসবে, আর অভিও মায়ের হাতের ওই চায়ের লোভে তাড়াতাড়ি বাড়ি ফিরত। মা মানেই যেন একরাশ আনন্দ তার কাছে, আড্ডা, বন্ধু বান্ধব সব যেন বিষাদ লাগে অভির। আর এখন বাড়িতে ঢুকতেই ইচ্ছে করে না, ডেকে ডেকেও সাড়া পায় না। নাও অভি দাদা, চা নাও, রাতের রুটি দিয়ে দেব নাকি জিজ্ঞেস করল সীমা। বৌদি হরিদার বউ, স্বামী স্ত্রী মিলে দিব্যি সুন্দর সংসার করছে, দোকান চালাচ্ছে, অথচ শুনেছে অভি এই সীমা নাকি গ্র্যাজুয়েট। কি করতে যে হরি দাকে বিয়ে করলো ভেবেই পায় না ও। বিয়ে তো হয় সমানে সমানে, হরি দা তো চির রুগ্ন, টাকা পয়সাও যে বিশাল আছে তাও নয়। ভাবতে ভাবতেই গরম চেয়ে চুমুক দিল অভি। এই দোকানের স্টোভ যেন বন্ধই হতে চায় না, লোকজন আসছে যাচ্ছে, বসছে গল্প করছে, কত খুশি লোকজন, শুধু অভির মনটাই মানতে চায় না। অভি দেখল হরিদা এসে বৌদির মুখের সামনে কেক ধরলি, বৌদিও রুটি করতে করতে কামড় বসালো কেকে। দুই মেরুর দুজন মানুষ, ভালোবাসার বোধ হয় এতটাই জোর যেটা শুধু মনেই আটকে থাকে, টাকা পয়সা বাড়ি গাড়ি ডিগ্রি কিচ্ছু দেখে না। সীমা রুটি করতে করতেই অভির দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করছে দেখে অভি বলল, না গো বৌদি, কাল রুবি রাতের রুটি করে রেখেছিল, আমিও তোমার থেকে নিয়ে গেলাম, ব্যাস অতিরিক্ত হয়ে গেল। অভির কথা শুনে সীমা জোর পেয়ে বলল, অভিদা এবার বিয়ে করুন, মাসিমার যা হলো সংসার তো মুখ থুবড়ে পড়েছে। আগে মাসিমাও আসতো দোকানে, বিকেলের দিকে বসতো, গল্প করতো, চা খেত। তাকিয়ে দেখুন বাড়িতে কেমন থম মেরে গেছে পুরো বাড়ি অন্ধকার। আগে এই বাড়ির সব ঘরে আলো জেলে রাখতেন মাসিমা সন্ধে হলেই। সীমার সব কথাই অভি শুনছে, সব কথাই বুঝতে পারছে, কিন্তু কি করবে ও, সদ্য মায়ের এমন হলো, এখন বিয়ের কথা ভাবাও বিলাসিতা, আর ভালোবাসা সেরকম ভাবে তো আসেইনি অভির জীবনে, যার তাগিদে সামনের বছরেই বিয়েটা সেরে ফেলবে। কিন্তু আজকাল যেখানে যায় একই কথা, খোঁজো তোমরা মেয়ে, এটাই সব জায়গায় বলে। অভি জানে এত সময় কারোর হাতে নেই। সীমাকেও কথাটুকু বলেই চায়ের দাম মিটিয়ে অভি বাইকে হাত দিল, ওটা এখন হাঁটিয়ে নিয়ে যাবে উল্টো দিকের ফুটে, আর সেখানেই থম মেরে দাঁড়িয়ে আছে অভির রাজপ্রাসাদ। বৌদি এলাম গো, হরিদা এলাম, এরাই যেন ওর এখন আপনজন। অভিদা আমি কিন্তু মেয়ে খুঁজছি। সীমার কথায় হাত নেড়ে সম্মতি জানালো অভি। প্রায় 6 ফুট উচ্চতা, ভালো চাকরি, নিজেদের বাড়ি, সব মিলিয়ে পাত্রী মহলে কম দাম উঠবে না অভির। এখন একজন সঙ্গী যেন ও চায়, কিন্তু পাবে কোথায়? ভালো অফিসের জুনিয়র মেয়েগুলো ভয় ভয় কথা বলে, আসলে মুখটাই এমন ওর যে লোকজন ভাবে রাগ করেছে। ভাবতে ভাবতেই সদর দরজার সামনে এসে পৌঁছেছে অভি। ইচ্ছে করছে না, তাও আঙ্গুল চেপে ধরল সুইচটাতে, ভেতরে হরিনাম শুরু হয়ে গেল। এই পরিকল্পনাও মায়েরই। অভির মা অতিথি যদি ঢোকার মুখেই হরিনাম শোনে, ওদেরও আশা সার্থক হবে। হরি বলতে অজ্ঞান ছিলেন পপি, কিন্তু তাতে হলো কি? হরি কি কোনোভাবে পপিকে রক্ষা করল? আজকাল শুধু এইচবি চলে। অভির মাথায় আরেকবার বেলটা বাজাবে কিনা ভাবছে। খুলে গেল দরজাটা, সামনে দাঁড়ানো রুবি, পরনে একটা সুতির চুড়িদার। সারাদিন বাড়িতে থাকে বলে এরকম সাধারণ জামা পরে থাকে। অভি অবশ্য দেখেছে রাতে ফেরার সময় একটা ভালো পোশাক পরে তবে বেরোয় বাইরে, কিন্তু প্রসাধন বলতে লম্বা চুলের একটা বেনি বা একটা হাত খোপা, গলায় একটা সরু চেনো, সেটা সোনালি রঙের, কিন্তু সোনা কিনা বোঝার মতো ক্ষমতা অভির অন্তত নেই। অতটা গভীর শিক্ষা পপি ওকে দেয়নি। সে যাক গে, পরিচারিকার গলার হার সোনার নাকি প্ল্যাটিনাম অভির জেনে কাজ নেই। কি করছে? বাইকটা ঢোকাতে ঢোকাতেই জিজ্ঞেস করল অভি। রুবি দরজাটা খুলেই চলে যাচ্ছিল। অভির প্রশ্নে থমকে দাঁড়িয়ে অভির একদম কাছে এসে বলল, একদম চুপ, আস্তে আস্তে ঘরে আসুন, পা টিপে টিপে। রুবি এতটাই কাছে এসে বলছিল কথাটা যে ওর শ্বাসের পুরো শব্দটাই উপভোগ করল অভি। মেয়েদের এতটা কাছে অভি কখনো যায়নি, বরাবরই মেয়েদের সামনে একটা অদৃশ্য পাঁচিল তুলে রাখে, না হলে 27 বছরেও এরকম একা একা। অভি দাঁড়িয়ে আছে দেখে ফিরে এলো রুবি। অভির হাতটা ধরে টেনে বলল, আরে দাঁড়িয়ে পড়লেন, চলুন দেখবেন। হাতের ওপর হাত পড়তেই গাটা কেমন করে উঠল অভির। কিন্তু রুবির বোধ হয় এটা হলো না, তাই বোধ হয় ওর হাত ধরেই লাফাতে লাফাতে ওপরে উঠছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরটাই পপির। রুবির হাত ধরে ঘরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল অভির। মা বলে ছুটে আসলো অভি। পপি একদিকে ঘাড় কাত করে ঝুলে পড়েছে, পায়ে বালিশে হেলান দিয়ে অর্ধেক বসে। পপি, মা কি হলো তোমার? বলেই ছুটে গেল অভি সামনে। রুবি হাসি মুখে ভুরু নাচিয়ে বলল, কেমন দেখছেন মাকে? পপির সারা গা ঘামে ভিজে গেছে, চোখ দুটো বন্ধ, কিছুতেই বুঝতে পারছে না অভি মা কি শেষ হয়ে গেল। পুরো সকালে অফিস যাওয়ার সময়ও এই খাটেই শুয়েছিল। মা আসছি শুনে অন্যদিনের মতো তাকিয়েছিল। ডাক্তার বলেছে যে প্যারালাইজড হলেও সেন্স এখনো ভালোমতো আছে, হয়তো আনন্দ বা দুঃখ এরকম ধরনের যে কোনো আবেগ আবার ওনাকে সক্রিয় করে তুলবে, সাথে ফিজিওথেরাপি চলুক। কি হয়েছে মায়ের?
পপির মাথা দুটো দুহাতে ধরে জিজ্ঞেস করল অভি সকালে সুস্থ মাকে রেখে গেলাম কথাটা বলে নিজেই থেমে গেল অভি। সুস্থ মা 8 মাস আগে এরকমই এক সন্ধ্যা বেলা অফিস থেকে ফিরে বেলের পর বেল দিয়েছিল অভি সাথে ফোনের পর ফোন শেষমেশ দরজা খুলে দেখছে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে দুপুরেও খাওয়ার পর ফোন করেছিল অভি আর তারপরেই সেরিব্রাল অ্যাটাক। ঘণ্টা 3 ট্রিটমেন্ট ছাড়া পড়ে থাকার জন্যই নাকি এমন পরিণতি কিন্তু তাও তো অভি জানতো মা আছে সারা না দিক মা বলে তো ডাকতো আর ইদানিং মাথাটা ঘুরিয়ে দিলে দেখতো অভির যাওয়ার পথের দিকে এটুকুই শান্তি। মা গো মা, ডেকেই যাচ্ছে অভি আর রুবি দূর থেকে দেখেই যাচ্ছে। মাকে এমন করে শুয়েছ কেন জানো না মায়ের কোমরের নিচ থেকে কোনো জোর নেই। অভির গলায় চিৎকার 2 মাসেই আয়া ওই নার্স খুঁজে শেষমেশ রুবির সাথে যোগাযোগ হলো প্রথম একজন নার্স আর রুবি দুজনের কাছে পপিকে রেখে তবে অফিস যেত অভি। খুব বুদ্ধিমতী সাথে চৌখস এই রুবি নার্সের খুব প্রয়োজন না থাকলেও টুকটাক প্রেশার মাপা টেম্পারেচারটা দেখে রাখা এসব টুকটাক কাজ খুব তাড়াতাড়ি রুবি শিখে নিয়েছিল অগত্যা আর রেখে কি হবে কম নাকি বুদ্ধিটা রুবিই দিয়েছিল। আর লক্ষ্য করেছে অভি রুবির দেখাশোনায় পপির চেহারায় অনেক পরিবর্তন এসেছে খুব আনন্দে পপির ঠোঁট যেন কাঁপতে কাঁপতেও হাসির রেখা ফুটিয়েছে হাতগুলো অল্প অল্প করে ওঠানো নামানো মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া এই যে একটু সাবলীল হওয়া সেটাও তো এই রুবির জন্য ভরসা করেছিল অভি আর পপি রুবিকে ঢুকতে দেখলেই যেন খুশি হয়ে যেত রুবিও বাড়িটাকে আপন করে রেখেছিল। কি করবে অভি এখন মা মা বলে ডেকেই চলেছে কিন্তু পপি চলে গেল বোধ হয় মা ডাকটা তাকালো অভি রুবির চোখে তখনও যেন কৌতুক কি চাইছে মেয়েটা মাকে মেরে অভিকে মেরে এত বড় বাড়ি না হার ভাবতে পারছে না ও। পপির নিথর শরীরের পাশে বসে আছে অভি। মাথা কাজ করছে না ওর মায়ের তো হলো একরকম অবস্থা কিন্তু ও এই রুবিকে কি উদ্দেশ্য ওর আজও মনে আছে অভির মায়ের নার্স ডাক্তার আয়া সব নিয়ে যখন পুরো অস্থির ও দিনের পর দিন অফিস কামাই হয়ে যাচ্ছে হঠাৎই একদিন এই রুবি এসে হাজির। আজকের রুবির সাথে সেদিনের রুবির চেহারায় অনেক পার্থক্য কালো রুগ্ন মেয়ে গলায় একটা লাল সুতো চায়ের দোকানের সীমা বৌদিকে শুধু বলেছিল অভি বৌদি একটা ভালো ঘরোয়া মেয়ে দেখো না একটু সংসারটা দেখে রাখবে মাকে দেখে রাখবে। বলার কয়েকদিনের মধ্যেই সীমা বৌদির সাথে রুবি এসে হাজির এসে বলেছিল সীমা বৌদির বাপের বাড়ির পাড়ার বোন রূপক অনেকবার বলেছিল অভি মেয়েটার আইডেন্টিটি ডকুমেন্টসগুলো রেখে নিজ বিবেকে বোধে অভি পারেনি এরকম একটা কাজ করতে সীমা বৌদি হরি দা আজ থেকে পরিচিত। কিন্তু রূপক খুব রেগে আছে এই বিষয়ে রূপকের কথা মনে পড়তেই অভি ফোন বের করল রূপকই একমাত্র যে বন্ধু যে এখনো টিমটিম করে টিকে আছে অভির জীবনে। ফোনটা কানে দিয়ে অপেক্ষা করছে রূপকের সামনে তাকাতেই রুবিকে দেখতে পেল না অভি কোথায় গেল চিন্তায় উঠে পড়ল অভি ওকে কিছুতেই চোখের আড়াল হতে দেওয়া যাবে না ওর কাণ্ডে মাথার ভেতর ঝড় বইছে। ফোনটা কানে নিয়েই বেরিয়ে এলো অভি খুঁজতে বেরিয়েছে বলা যায় এই মেয়েটাকেই তো কত ভালো ভেবেছিল নিশ্চিন্তে সংসারটাও ছেড়ে দিয়েছে। রবিবার করে রুবির করে দেওয়া লিস্ট মিলিয়ে বাজার করে আনতো অভি জমিয়ে রান্না করত রুবি সেদিন পপিকে সামলানোর দায়িত্ব ছিল অভির মিলে ঝুলে সংসার করছিল দুজনে কেউ কারোকে না বললেও অধিকারবোধ কি কম জন্মেছিল দুজন দুজনের প্রতি। 2বার ফোন করে ফেললো ফোনটা তুললই না রূপক খুঁজতে খুঁজতে রান্নাঘরের মুখে দেখা হলো রুবির সাথে রুবি ব্যস্ত হাতে 1 কাপ চা আর আরেক হাতে 1 বাটি জল নিয়ে বেরোচ্ছে অভির চোখে রুবিকে ঠিক স্বাভাবিক লাগছে না আজ অতিরিক্ত শান্ত অতিরিক্ত হিসেবি। রুবি ডাক্তারকে ফোন করো এখনই, গলার আওয়াজ যথেষ্ট ভারী অভির। রুবি পাত্তা না দিয়ে চায়ের কাপটা দিতে গেল অভিকে কিছুতেই এই চা খাবে না ও আর বিশ্বাস করবে না। মাটা আমার মরে যাচ্ছে রুবি তুমি আমাকে চা দিচ্ছ মা আমার আর নেই। প্রথমে রাগ তারপর কান্নায় ভেঙে পড়ল অভি ভয়ে দুঃখ সব মিলিয়ে এক অদ্ভুত কাঁপুনি লেগে গেছে শরীরে ওর মনে হচ্ছে রাতটুকু বোধ হয় ওর আর কাটবে না পা দুটো ঝিম মেরে আছে সকালের টিফিনে রুবির কাল রাতের করা রুটি আর পনির এই তো নিয়ে গেছে ওতেও কি কিছু মিশিয়েছিল তা কি করে হয় সে তো কখন খেয়েছে হলে এতক্ষণে যা হওয়ার হয়ে যেত। অভি দেখল কোনোরকম পাত্তা না দিয়েই চাটা পাশের টেবিলে রেখে বাটিটা নিয়ে ঘরে ঢুকে গেল রুবি এতটা সাহস মেয়েটা কিভাবে পায় অভি দিয়েছে হয়তো কিছু না বলে বলে যেন আরো মাথায় উঠেছে কাল অফিসে থেকে ফিরে অভি দেখেছিল মায়ের আলমারিটা খোলা পুরোপুরি না হলেও মাঝের ফাঁকটা বেশ চওড়া ক্লান্ত অভির নজরে পড়লেও মনে একবারও প্রশ্নটা আসেনি যে আলমারিটা খোলা কেন আর থাকবেই বা কেন এই কদিনে যে ঘরের মেয়ের মতোই হয়ে গেছে রুবি। হয়েছে কিনা জানে না অভি কিন্তু অভি নিজে সেরকমটাই ভাবত এত বড় বয়স অবধিও কোনো মেয়ের সান্নিধ্য না পেয়েই বোধহয় এরকম ভাবনা। বারান্দায় দাঁড়িয়েই এত কিছু ভাবছে অভি হঠাৎ হাতের ফোনটা বেজে উঠল ফোনটা ধরতে যাবে তার আগেই ঘর থেকে চিৎকার করে উঠল রুবি। অভিবাবু তাড়াতাড়ি ঘরে আসুন তাড়াতাড়ি, ঘর থেকে চিৎকার করছে রুবি ফোনটা হাতে ধরেই প্রায় ছুটে ঘরে গেল অভি বারান্দা থেকে ঘরে যাওয়ার রাস্তা যেন শেষ হচ্ছে না শেষটা দেখবে বলেই যাচ্ছে সব শেষ খালি ভালোই হলো কাল থেকে আর এই রুবিকে সহ্য করতে হবে না কেউ রইল না অভির কেউ না কিন্তু তাও মরে যাওয়ার বড্ড ভয় অভির।
দেখুন দেখুন মা চোখ খুলেছে, আমি বললাম না তখন বললাম না চলুন দেখবেন ওপরে, এটা দেখানোর জন্যই তো ডাকলাম। রুবি হাঁফাতে হাঁফাতে বলল, আপনি বেকার ভয় পাচ্ছিলেন। বললাম না, আমি আজ ওনাকে বালিশে ভর দিয়ে ধরে বসিয়ে দিয়েছি, নিচের শরীরে কোনো অনুভূতি নাই থাকুক, উপরে তো ছিল শুয়ে শুয়ে, তো সেটাও যেতে বসেছিল। আজ মাকে বসিয়ে একটা চামচ ধরতে দিয়েছিলাম, সেটা ধরে কিছুক্ষণ রেখে ফেলে দিয়েছিল, তাই না মা? রুবি ঘুরে জিজ্ঞেস করল পপিকে। পপি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সেদিকে লক্ষ্য না করেই আবার বলছে রুবি, আর ওপরের অনুভূতিগুলো আনতে গিয়েই তো ঘেমে নিয়ে একসার হয়েছে, সাথে আমিও একা, ধরে তুলতে গিয়েই অমন হলো। মা তো না যেন বাচ্চা মেয়ে। রুবির একনাগাড়ে বলা কথাগুলোতে চোখগুলো আরো বড় হয়ে গেছে। পপির খুব অস্বাভাবিক দেখাচ্ছে, কিছু বলতে চাইছে বোধহয়। হয়তো বা ছেলেকে খুঁজছে ছুটতে গেল। অভি জড়িয়ে ধরল মা বলে। পপির চোখের কোণে জল তো জমেই থাকে, আজকাল তার কিছুটা গড়িয়ে পড়ল। ডাক্তার তো বলেছিলেন অনুভূতিগুলো মরে যায়নি। পপির মুখ থেকে টপটপ করে জল পড়ছে, বুঝতে পারল অভি যে ওই বাটি ভর্তি জলটাই পপির জ্ঞান ফেরাবে বলে মুখে ঢেলে দিয়েছে। আর তাতে জামাটাও ভিজে গেছে। আপনি একটু বাইরে যান, আমি মায়ের জামাটা ছাড়িয়ে দিই। মা ডাকটা নিজেই বাজেয়াপ্ত করেছে রুবি। আগে মাসিমা ডাকতো, কিন্তু এখন মা ডাকে, তো লোভ থাকার কথা নয় মেয়েটার। বাড়িতে তো ওরও মা থাকে, মা আর মেয়ে এই তো সংসার। দরজার সামনেই দাঁড়িয়ে অভি ঘরের দিকে কান সজাগ রেখেছে। সন্দেহ এমন জিনিস একবার মনে বসে গেল মানে ওটা সরানো খুব কঠিন। অভি দেখল ওর হাতের ফোনটা বাজছে। রূপক তাড়াতাড়ি ধরতেই ওপাশ থেকে বলল, কি হয়েছে বলতো? আগেরবার ফোন করলাম ধরলি, কথা বললি না। তোদের বাড়ির ওই মেয়েটা কি চিৎকার করছে? কিছু হয়েছে? কি বলবে বুঝতে পারছে না অভি, সবটা কি বলে দেবে রূপককেও? তো সহ্যই করতে পারে না রুবিকে, কিন্তু না বললেও চলবে না, একটু রূপককে অন্তত জানিয়ে রাখার দরকার। ভাই একবার আসবি বাড়িতে? অভির কথা শেষ হতেই রূপক বলল, আমি এসেই গেছি প্রায় আর মিনিট 10। ভয় লাগছিল, ভাবছিলাম সাংঘাতিক কিছু বাঁধিয়েছিস। ছোট্টবেলার বন্ধুর আসার খবরে নিশ্চিন্ত লাগছে অভির। আয় তাড়াতাড়ি, বলেই ফোন কেটে দিল। জানো মা, তোমার ছেলে ভেবেছে আমি তোমাকে মেরে ফেলেছি, কিন্তু তোমার এত তাড়াতাড়ি মরলে চলবে? কম কাজ বাকি? কম কাজ বাকি মানে কি বলছে রুবি? ও কি ওকে বিয়ে অভিকে নিয়ে স্বপ্ন দেখছে? কথাগুলোর ফাঁকেই ঘরে ঢুকলো অভি। পরনের পোশাক পরিবর্তন করে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, ঘাড় হেলিয়ে ওরকম বসেই আছে পপি। চারিদিকে বালিশ দিয়ে ঘেরা। দেখে বোঝা যাচ্ছে না একটু আগে এমন লড়াই চলল। সত্যি জাদু আছে মেয়েটার হাতে, এটা তো অস্বীকার করতে পারবে না অভি। নিন, মাকে তৈরি করে দিয়েছি, আপনি বসুন মা, ছেলে গল্প করুন, আমি একটু চা জলখাবার করে দিই। রুবিকেও খুব স্বচ্ছ লাগছে এতক্ষণে, ভালো লাগছে অভির মা রুবি একেই বোধহয় সম্পূর্ণ সংসার। রুবি চলে যেতেই একটু শান্তিতে এসে বসল অভি। মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে নজরে পড়ল খাটের ওপরে পড়ে থাকা একটা পেন। কিসের পেন? এটা কার পেন? এ তো অভির নয়, আর মায়ের খাটে পেন কোথা থেকে এলো? মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে অভির চোখ আটকে গেল সেই খাটের পাশে পড়ে থাকা কলমটাতে। বাড়িতে আজকাল কলমের চাহিদা প্রায় নেই অভির, কাজ মানে ল্যাপটপ আর পপি, সে তো অবসর কাটাতো গল্পের বইয়ে। পেনটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে অভি। অপরিচিত মেরুন রঙের একটা বলপেন, মুখের রংটা রূপলি। দোকানে পাওয়া 100-200 টাকার পেন এটা একদমই নয়, বেশ দামি। এটা মায়ের খাটে কি করছে? অভি পেনটা নিয়ে নাকের কাছে ধরল। স্টিলের একটা গন্ধ আছে, শীতলতাও আছে, এটা সেরকমই। খাটে তো কোনো খাতা নেই বা পৃষ্ঠা, পেনের প্রয়োজন মানে তো পৃষ্ঠারও প্রয়োজন, কিন্তু চারিপাশে সেরকম তো কিছু নেই। চোখের খুব কাছে নিয়ে এসে দেখল অভি গায়ে ছোট্ট করে টেনে টেনে জট পাকিয়ে কিছু একটা লেখা, কোনো চিহ্ন বোধ হয়। একটা পেন নিয়ে খুব ভাবনা চিন্তা করার মতো ধৈর্য অভির নেই। মা, এটা কার পেন, চিনতে পারছো? উত্তর পাবে না জানে, তাই খুব অগোছালো ভাবেই পপিকে জিজ্ঞেস করল অভি। পপির চোখগুলো যেন আবারও বড় হয়ে গেছে। বিস্ময়, আবেগ, ভয় কি আছে সেই দৃষ্টিতে, সেটাই ভাবছে অভি। পপি কি কিছু বলতে চায়? কি বলতে চায়? ভাবনার ফাঁকেই কলিং বেলের শব্দ পেল অভি। রুবি আছে, তাও উঠে পড়ল, জানে কে এসেছে, তাই নেমে গেল একতলায়। নেমে একটু দাঁড়াবে, এক্ষুনি একটু ধোয়ার প্রয়োজন। মাথাটা যেন কাজ করছে না অভির আর এই ধোয়া নিয়ে খেলার জন্য। আদর্শ এই রূপক, ওকে সবটা বলতে হবে। ওর অস্থিরতা, ওর ভাবনাটা। উঠে পড়ল অভি, পেনটা খাটে রাখতে গিয়েও বুক পকেটে আটকে নিল। অভি মায়ের ঘর থেকে বেরোতে যাবে, বারান্দায় মুখোমুখি হলো রুবির সাথে। ও যাচ্ছিল বোধহয় দরজা খুলতে, গায়ের জামাটা যেন মিশে গেছে শরীরের সঙ্গে। রান্নাঘরটা ওদের খুব গুমোট, জানে সেটা অভি। পপিকেও দেখতো রান্না করতে করতে কেমন অস্থির হয়ে যেত। রূপক এসেছে, আমি খুলছি। অভির কথায় খুব চমকালো রুবি, থমকে দাঁড়িয়ে পড়ল। হঠাৎই ওর হাবভাবে এমন পরিবর্তন আসলো যে কারোর নজরে পড়বে সেটা। আগে বললেন না তো রূপক দা আসছেন? অভির অবাক চোখের দিকে তাকিয়ে রুবি সামলে নিতে গিয়ে যেন আরো বিপাকে পড়ল কথাটা বলে। রূপকের আশা, এমন কি আশ্চর্যের বিষয় যে তোমাকে আগে বলতে হবে? খুব মিষ্টি কিন্তু গম্ভীর হয়ে বলল অভি।
না, চা বসাচ্ছিলাম, আগে বললে 2 কাপ জল দিতাম। রুবির উত্তর শুনে আবার নিজের ওপর রাগ হলো অভির, সন্দেহ যেন রক্তে মিশে আছে ওর। এটা তো স্বাভাবিক, রূপক এসে চা খাবেই, একই কাজ দুবার করলে বিরক্ত তো লাগবেই। কত কি সন্দেহ করছিল মিছিমিছি। চা কি বসিয়ে দিয়েছ? অভির প্রশ্নে মাথাটা এমন ভাবে নাড়ালো, সেটার মানে হ্যাঁ হয় নাও হয়। আবার বেল বাজলো। রূপক অনেকক্ষণ দাঁড়িয়ে, আবার রাগ হয়ে যাবে ওর ভেবেই অভি বলল, চা আর করতে হবে না। কথাটা বলে তাকানোর সময় অভি দেখল রুবি ওর বুক পকেটের দিকে তাকিয়ে, সেখানে যেখানে পেনটা রেখেছিল। রুবির চোখে আবারও চমক। সেই দিকে আর পাত্তা না দিয়ে নিচে চলে এলো অভি। দরজা খুলতেই হাউ হাউ করে উঠল রূপক। কি হয়েছে বলতো? সেই কখন বেল দিয়ে দাঁড়িয়েই আছি, বললাম এসে গেছি। রূপকের এই এক বাজে স্বভাব, সবেতেই মেজাজকে জানে। ওর বউ অমৃতা সামলায় কি করে ওকে। চল ওপরে দেখি কাকিমা কেমন আছে। রূপক আর অভি দুই প্রাণের বন্ধু হলে কি হবে, স্বভাবে দুইজন দুই মেরুর। ও যত চঞ্চল, অভি তত শান্ত। একটা সিগারেট দে তো আগে। হাত পাতল অভি। পপির এরকম হওয়ার পর থেকে সিগারেট বাড়িতে ঢোকায় না অভি। অফিস থেকে এসে এর সাথে সম্পর্ক শেষ ওর। রূপক প্যাকেটটা ধরতেই ছো মেরে নিয়ে ঠোঁটের ফাঁকে ঢুকিয়ে দিল অভি। রূপকও এক টুকরো আগুন ছুঁয়ে দিল, তাতে ধোঁয়া বেরোতে শুরু করেছে। কিন্তু চারিদিকে যে ধোঁয়া ছড়িয়ে আছে সেটাকেও তো সরাতে হবে। চল হরিদার দোকানে গিয়ে বসি। অভির কথাটা রূপকের খুব মনে ধরেছে। সেটা নয়, এই গরমে শীতলতাটুকু বোধ হয় চাইছে ও, কিন্তু এখন আপ্যায়নের সময় নয়। তাই একরকম জোর করেই ওকে নিয়ে গেল অভি। জমজমাট চায়ের দোকান, হরিদার স্টোভ যেন সবসময় জ্বলছে, আর চাও ফুটে চলেছে নিজের মতো। আর সীমা বৌদি ওকে ঘিরে আছে লোকজন, কারোর 4টে রুটি, কারোর 6টা। অভি ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে একদিন হিসেব করছিল প্রতি 10 মিনিটে কত ইনকাম ওর। বেঞ্চের ফাঁকা ভাগটায় বসে পড়ল রূপক। অভি চা আনতে গেলে রূপক হাঁক দিল একটাকে কানিস্ত। অভি মাথা নাড়িয়ে এগোতেই সীমা বৌদি মুখ বের করে বলল, অভি দা আপনি এই সময়? কাজের ফাঁকেও ঠিক নজর পড়েছে অভিতে। সত্যি সীমা বৌদি মানুষটা ভীষণ অমায়িক। পপিও কম ভরসা করত। এই তো এক বন্ধুকে নিয়ে আসলাম চা খেতে। বলতেই সীমা রুটি বেলা থামিয়ে জিজ্ঞেস করল, কেন রুবি? অভি বুঝিয়ে বলল যে ওকে আর জানায়নি। অভি রুবিও তো বাড়ি ফিরবে, এটুকু বলেই চা দুটো নিয়ে চলে এলো অভি। রূপককে কেকার চা দিয়েই শুরু করলো, ভাই বড্ড দোলাচলে আছি, মা অসুস্থ। তারপর এই রুবি মেয়েটা, ওকে বুঝতে পারি না, কেমন রহস্যময়ী লাগে। হঠাৎ সীমা বৌদির সাথে সকালে এলো একদিন, সেদিন থেকেই কাজে লেগে গেল। বাড়িতে শুনলাম ওরও মা আছে, কিন্তু বাড়ি যাওয়ার তাগিদ নেই। চা খেতে খেতে সবটাই বলে যাচ্ছে অভি। রূপকও শুনছে, কিন্তু বলতে গিয়ে লক্ষ্য করল বলার মতো খুব বড় কিছু বিষয় নেই। তাও সন্দেহ করছে অভি। আর সেরকম কিছু নেই বলেই একটাও প্রশ্ন না করে রূপক চা খেতে খেতেই সবটা শুনছে। একটা কথা বল, কাকিমার আলমারির এক্সেসও পেল কিভাবে? নিশ্চয়ই তুই দিয়েছিস। প্রশ্নটা রূপক করল ঠিকই, কিন্তু সেই উত্তর তো অভিরও নেই। ও তো কখনো আলাদা করে চাবি দেয়নি তাহলে। আমি ওর সামনে একবার দুবার আলমারি খুলেছি, মায়ের মেডিকেল ডকুমেন্টসগুলো ওখানেই থাকে তো। অভি সরল মনে বলতেই রূপক বলল, উদ্ধার করেছ, নাও এবার মরার জন্য রেডি হও। কোনোদিন তোর এই হরিদাই আমাকে ফোন করে বলবে, দাদা তাড়াতাড়ি আসো। অভি দাদা খুন হয়েছে। কেকটা চিবোতে চিবোতে বলল, কাকিমা তো থেকেও নেই। কি করব ভাই? অভি হাত দুটো ধরল রূপকের। আলমারিটা খুলে দেখেছিস? সব জিনিসপত্র ঠিক আছে তো? অভি মাথা নাড়াতেই আরো রেগে গেল রূপক। তুই না বড্ড অসহ্য, চল শিগগির এটা আগে দেখি। আর কাল মেয়েটাকে বলে দে আধার কার্ড না আনলে আসতে হবে না আর। অভি মাথা নাড়িয়ে সম্মতি জানালো ঠিকই, কিন্তু এই কথাটা বলা বোধ হয় সম্ভব নয়। অভির চায়ের দাম মিটিয়ে রূপককে নিয়ে বাড়ি এলো অভি। চাবি দিয়ে দরজাটা খুলে ঢুকে পড়ল অভি আর রূপক। রূপক একটার পর একটা কথা বলছে, শেয়ার মার্কেট, দার্জিলিং, গরম, অনেক কিছু টপিক। কিন্তু অভির মনে তখন একটাই প্রশ্ন, মায়ের আলমারিটা খুলেছে কেন মেয়েটা? আর সত্যি কিছু সরিয়ে দেয়নি তো? আর কি করে বুঝবে সেটা? অভি আলমারিতে কি ছিল তাই তো জানে না। ও শুধু ডাক্তারি কাগজপত্রের ফাইলটা সামনে রেখে দিয়েছিল, যাতে ডাক্তার আসলে তাড়াহুড়োতে খুঁজে পেতে অসুবিধা না হয়। সিঁড়ি দিয়ে উঠে পপির ঘরে ঢুকতে যাবে, পরিষ্কার শুনল চাপা গলায় কারোর সাথে কথা বলছে রুবি। পাইনি, আমি খুঁজেছি, রাখো রাখো। রূপকের বকবকানি টপকে শুধু এইটুকুই শুনতে পেল অভি। খুব সাধারণ কথা, কিছু খুঁজেছে, পায়নি। সেটা ওর মায়ের ওষুধ হতে পারে, কোনো জামাকাপড় হতে পারে, কিন্তু অভির কেন মনে হচ্ছে ও অন্য কিছু বলছে। তাড়াতাড়ি ঘরে ঢুকতেই রুবিকে আবিষ্কার করল পপির মাথার পিছনের দিকের টেবিলটার সামনে নিচু হয়ে কিছু করছে। ওখানকার টেবিলেই থাকে পপির আলমারির চাবিখানা। রুবি ডাকতেই ঘাবড়ে যাওয়া মুখ নিয়ে তাকালো মেয়েটা। কি করছো ওখানে? জিজ্ঞেস করল অভি। মশার ধূপকাঠিটা তুলে দেখালো রুবি। এটা জ্বালিয়ে দিলাম, মা ঘুমিয়ে পড়েছে, ঘুমোক। তুমি রেডি? জিজ্ঞেস করল অভি। অভি দেখল রুবি বাইরের পোশাক পরে, চুল বেঁধে তৈরি, ঘড়িতে সবে পৌনে 9টা। মেয়েটাকে তো ঠেলে ঠেলে বাড়ি পাঠানো যায় না তাহলে? আজ অভির প্রশ্ন বোধ হয় অভির চোখে ফুটে উঠেছে, আর সেটা লক্ষ্য করে রুবি বলল,
মা ফোন করেছিল শরীরটা ভালো নেই, আবার নিজের সন্দেহে নিজেই বিরক্ত হলো অভি। হয়তো সত্যি ওর মায়ের শরীরটা খুব খারাপ, হয়তো কোনো ওষুধ খুঁজছে। মাকে খাইয়ে ওষুধ দিয়েছি, এখন ঘুমোক, কথাটুকু ছুড়ে দিয়েই প্রায় পালালো রুবি। অভি দেখেছে রুবি যেন রূপকের কিছুতেই মুখোমুখি আসতে চায় না, লজ্জা পায় বোধ হয় তাই পালালো। আমি দরজা ভেজিয়ে দিয়ে যাচ্ছি। আরে সি চালাবেন না, ধূপ জ্বলছে, দূর থেকে চিৎকার করে বলল রুবি। সব দিকে খেয়াল মেয়েটার। ভালো হয়েছে গেছে, তুই আলমারিটা খোল, এবার দেখ ঠিক আছে কি না সব। কথাটা বলেই রূপক পপির কাছে এসে দাঁড়ালো। কাকিমার চোখ মুখ কিন্তু এখন বেশ ভালো। তাই জন্যই তো ছাড়তে পারছি না মা, আজ যেটুকু শুধুই রুবির জন্য। আলমারি খুলতে খুলতে বলল অভি। সেটা ঠিক আছে, তাই বলে চোরকে ওকে আইডেন্টিটি কার্ডের কথা বললি না তো, এই জন্যই তোকে সহ্য হয় না, নিজেই নিজের জন্য বিপদে পড়বি। আজকের দিনে কে এসব নেয় না ভাই। রূপক একবার এদিকে আয় তো, উৎকণ্ঠা নিয়ে ডাকলো অভি। ওর হাতে তখন কালো একটা ব্যাগ, যেটা আলমারিতে অনেকটা হাত ঢুকাতে পেয়েছিল, আর তাতে পেয়েছিল একটা লম্বা খাম, কত কি লেখা তাতে। সেসব পড়ার আগেই প্রথমে যেটা নজরে পড়ল সেক্স, সেই চিহ্ন, এটাই তো পেনটায় ছিল। বল কি বলছিস, পিছন থেকে মুখ বাড়ালো রূপক। কালো ব্যাগ থেকে লম্বা খামটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিল অভি। পিছন থেকে এসে ততক্ষণে উকি মেরেছে রূপক। বল কি চুরি গেছে? জানতাম এটা হবে, আরেকটু বিশ্বাস কর, 8 মাসের পরিচিত একজনকে আলমারির চাবি দিয়ে দিলি। অদ্ভুত বুদ্ধি তোর, বলেই যাচ্ছে রূপক। আর সেই ফাঁকেই হাতের চিঠিটা লুকিয়ে ফেলার চেষ্টা করছে অভি। এই চিঠিটা খুলে দুটো নাম দেখে ফেলেছে অভি, একজন সমীর, আরেকজন রুচি। অনেকটা বুঝতে পারছে অভি কেন মা ওকে এই আলমারি খুলতে দিত না। ছোটবেলা থেকেই এই রুচি নামটা বারবার শুনেছে, মা বাবার ঝগড়ায়, মায়ের কান্নায়, বাবার অভিমানে। অনেক ছোট ছিল তখন অভি। মা কত রাত না খেয়ে ঘুমিয়ে পড়তো, আর বাবা সে তো নিজের জগতে নিজের মতো। অভি তখন ক্লাস 4-5-এ হবে। মাই ছিল ওর পুরো জগৎ। বাবা তো থেকেও যেন ছিল না, অফিস থেকে ফিরে দরজা বন্ধ করে দিত। বাবা ওই বন্ধ ঘরে কি করত ইচ্ছা করত, জানতে ইচ্ছা করত, বাবার গায়ে লেপ্টে থাকতে ইচ্ছা করত, বাবার সঙ্গে ঘুরতে যেতে যেভাবে বন্ধুরা যায়, মা বাবার হাত ধরে। এই রূপকই তো কি সুন্দর করে কাকুর হাত ধরে স্কুলে আসতো। আজও বাবা মা বউ সবাই মিলে এক সুন্দর পরিবার। কি কেস বল তো সমীর, মানে তো তোর বাবা? রূপক জিজ্ঞেস করতেই অতীত থেকে ফিরল অভি। কখন যে অভির হাত থেকে চিঠিটা নিয়ে নিয়েছে রূপক অভি খেয়ালই করেনি। শুধু নিয়েছে তা নয়, ঠিকই প্রায় সবটাই পড়ে ফেলেছে সে। ওর পড়তে অসুবিধা হয়নি, কারণ এই সমীর রুচি কেউই ওর কেউ নয়। কিন্তু অভি কি করে পড়বে বাবার প্রেমপত্র? রুচি নামটা যেন শেষ করে দিয়েছে অভির শৈশব। রূপক তাকিয়ে আছে। অভি মাথা নেড়ে বলল, হু বাবা। এটা অস্বীকার করব কি করে? রূপক বোধ হয় অভির করুণ অবস্থাটা বুঝতে পেরেছে। বাবার এমন ইতিহাস যে কোনো সন্তানের কাছেই বিড়ম্বনার। এইসব বের করলি কেন? তোকে বললাম টাকা পয়সা, কাকিমার কোনো গয়না চুরি গেল কিনা সেই সব দেখে নে। এইসব ছিচকে চোররা এসবেই হাত দেয়। রূপক বলেই যাচ্ছে, কিন্তু কিছুই ঢুকছে না অভির কানে। ওর চোখে ভাসছে সেই চিহ্নটা, কলমের গায়ে চিঠির শেষে। আর কোথাও আছে কি? ভাবতেই ভয় ভয় কালো ব্যাগে হাত ঢোকাল অভি। হাতে অনেক কিছুই ঠেকেছে। একে একে বের করে চাবির রিং, কানের দুল, আরও অনেক কাগজ। শেষে যেটা পেল, একটা সিঁদুরের কৌটো। সবেতেই সেই চিহ্ন আঁকা। ভালো করে দেখল অভি, এটা বোধ হয় ভালোবাসার চিহ্ন কোনো। কিন্তু সিঁদুরের কৌটো কেন কে জানে? রুচির সঙ্গে কি বিয়ে হয়েছিল সমীরের? কিন্তু বিয়ে করবে কিভাবে? প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে হয় নাকি? হতেও পারে তখন হয়তো এত আইনের নিয়ম মানা হতো না। অনেক প্রশ্ন আসছে অভির মাথায়। কিন্তু কাকে জিজ্ঞেস করবে ও? কার সঙ্গে ভাগ করে নেবে? এতে তো নিজের থুতুই নিজের গায়েই পড়বে। তাই মনের প্রশ্নগুলো মনেই গচ্ছিত রাখল। তারপর আলমারির বাকি জিনিস সরিয়ে খুঁটিয়ে দেখছে অভি। টাকা পয়সা এই ঘরে কখনোই রাখত না পপি। ওটা রাখত সমীরের ঘরে। ব্যাংকের বই, টাকা পয়সা সব ওই ঘরেই থাকে। যদিও অভি কখনো ওই ঘরে ঢোকে না, মানে ঢুকতে ইচ্ছেই করে না। মানুষটা বেঁচে থাকতেই ঢুকতে দেয়নি, আর মরে যাওয়ার পর। মরে যাওয়া বাবার মৃত্যু কি অদ্ভুত অনুভূতি হয়েছিল সেদিন। অভি তখন আসানসোলে ইঞ্জিনিয়ারিং পড়ছিল। হঠাৎ একদিন বিকেলে মায়ের ফোন। অভি বাড়ি ফিরে এসো, বাবা আর নেই, হার্ট অ্যাটাক, ওনার শেষের সব কাজ তোমাকেই করতে হবে। ফোনে সেদিন পপির গলা ছিল খুব শান্ত। আর অভিও কথাটা শুনে চঞ্চল বা ভেঙে পড়ার কোনো কারণ ছিল না। যার সঙ্গে জীবনে কোনো মানসিক আদান প্রদান তৈরি হয়নি, তার শেষ কাজ করতে ছুটে যাবে অভি। মা কাল আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে।
ক্যাম্পাসিংয়ের জন্য একটা ট্রেনিং। তুমি জানোই মা, আগামী সপ্তাহ থেকে বড় বড় কোম্পানিগুলো আসবে, আমি পারবো না মা আসতে। অভির কথা শেষ হতেই পপি খুব স্পষ্টভাবে বলেছিল, তুমি ওনার একমাত্র ছেলে আর আমি একমাত্র বউ, সুতরাং ওনার সব দায়িত্ব আমাদের। সেদিন খুব অবাক হয়েছিল অভি। একমাত্র বউ একমাত্র ছেলে, এ আবার কেমন কথা? বউ ছেলে তো একটাই হয়। আজ কথাটা আবার মনে পড়তে যেন কেমন লাগছে অভির। সেদিন পপির সামনে এমন কেউ ছিল যার উদ্দেশ্যেই পপি কথাটা বলেছিল। শুধু নিজের অধিকারটা বোঝাতেই হয়তো বলেছিল। এই আলমারিতে তো কোনো টাকা পয়সা নেই, এই ব্যাগটায় সব মিলিয়ে 2,500 টাকা আছে। অভি ভাবছে ঠিকই, কিন্তু রূপক কাজ চালিয়ে যাচ্ছে। পপির মেডিকেল রিপোর্টের ব্যাগটা বের করে কাগজপত্রগুলো একে একে দেখছে। রূপকের একটা ধারণা, চোর যদি কিছু করে আগে প্রমাণ বাধা সরিয়ে ফেলে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রমাণ পপি। যদিও শুয়ে থাকে, কথা বলতে পারে না, কিন্তু তাকেও সরিয়ে দিতে হবে। বাকি কাজ করার আগে কথায় আছে দেওয়ালেরও কান আছে। আগে হলে রূপকের ধারণার সঙ্গে একমত হতো না অভি। কিন্তু আজ যেন রুবিকে একটু সন্দেহই হচ্ছিল, আর পপিও কেমন বিভৎস আচরণ করছিল। ঘুরে একবার পপির দিকে তাকালো অভি। শান্তিতে ঘুমোচ্ছে, যেন চোখে মুখে কোনো অস্বস্তির চিহ্নও নেই। অভি বলল, ওই টাকাটা আমিই রেখেছিলাম। ডাক্তার ফিজিওথেরাপিস্ট আসে, যদি আমি না থাকি তাহলে রুবিকে বলে দিলে অন্তত দিতে পারবে। রূপক বলল, হ্যাঁ সেটাই, চাবি দিয়ে আলমারি খুলে টাকাটা দিতে পারবে। রূপকের কথায় হেসে ফেলল অভি। তারপর আলমারিটা বন্ধ করে বলল, ধুস, আলমারি থেকে কিছু নেয়নি, মায়ের শাড়ি, টুকটাক গয়না সব ঠিক আছে, আর আসল ডকুমেন্টস, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স, বাড়ির দলিল, মায়ের দামি গয়না, সব বাবার ঘরেই থাকে। ওই ঘরে কেউ ঢোকে না, তালা দেওয়া থাকে। নিশ্চিন্তে কথাগুলো বললেও একটু সাবধান হয়ে গেল অভি। ও যে বাবার ঘরে ঢোকে না এটা বলতে চায়নি রূপককে। বাবার ঘরে ছেলের না ঢোকা, এটা অনেকের কাছেই হাস্যকর শোনাবে। আর ঢোকার প্রয়োজনও পড়েনি, যা লাগতো এতদিন পপিই সামলেছে। আর পপি বিছানায় যাওয়ার পর থেকে ওর একটু ইচ্ছে হয়নি এসব নিয়ে ঘাটাঘাটি করতে। তবে অভি শুনেছে, ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করার সময় বেশ ভালো টাকাই পেয়েছিলেন সমীর। আর পেনশন, সেটা তো পপির অ্যাকাউন্টে ঢুকছে প্রতি মাসে। কত টাকা, কি পরিমাণ, এই নিয়ে অভি কখনো মাথা ঘামায়নি। দরকারটাই বাকি। অভির মাসের ইনকামের অর্ধেকও শেষ হয় না। হাট, বাজার, দোকান, সবই তো ওর একার জন্য কতটুকুই লাগে। তবে রুবি রান্নার দায়িত্ব নেওয়ার পর বাজার করতে বেশ ভালোই লাগে অভির। বিভিন্ন রকম মাছ মাংস বাজার থেকে ফোন করে রুবিকে, অপশন দেয়। কতটা কাছের ভেবে নিয়েছিল অভি ওকে। কিন্তু কি সন্দেহ করার মতো কিছু করেছে ও? সন্ধ্যা থেকে যতবার সন্দেহ করেছে সবই তো ভুল প্রমাণ হয়েছে। আর সীমা বৌদি যখন এই মেয়েটাকে এনেছে তখন চোর তো নয়ই সে। রূপক যাই বলুক না কেন, সীমা বৌদি খুব চিন্তা করে অভির জন্য, পপির জন্য। ভাই এবার চলি, প্রায় 10টা বাজে, অমৃতা নাচের ক্লাস করিয়ে দাঁড়াবে, আমি নিয়ে নেব। রূপক কথাটা বলতেই আবার একটা অজানা ভয় বুকের ভিতর নামতে থাকলো অভির। পুরো বাড়িতে এখন ও একা, কিন্তু কিসের ভয় তা নিজেও বুঝতে পারছে না। আমল না দিয়ে বলল, আচ্ছা চল, তোকে এগিয়ে দিয়ে এসে আমিও একটু বিশ্রাম নিই, বিকেল থেকে শরীরটা আর দিচ্ছে না। দরজার চাবি খুঁজতে গিয়ে মনে পড়ল, রুবি প্রায় ঘন্টাখানেক আগে বেরিয়ে গেছে, তখন থেকেই দরজাটা ভেজানো। ধুস, কি হবে, আর কিছু হলে আগে হরিদা আর সীমা বৌদি ছুটে আসবে। এটাই ভাবতে ভাবতে রূপকের সঙ্গে নিচে নামছে অভি। রূপক থেমে নেই, কিছু না কিছু বলেই যাচ্ছে। এই মুহূর্তের টপিক, অমৃতার নাচ। বড় বড় প্রোগ্রাম করে মেয়েটা, সত্যি ওর বউ মানে অমৃতা দারুণ নাচে, মেয়েটাও বেশ ভালো। ওকে দেখেই বোধ হয় আজকাল সংসার পাততে ইচ্ছা করে অভির। ভাই এলাম, দরকার পড়লে ফোন করিস, বাইকে স্টার্ট দিতে দিতে বলল রূপক। অভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। 10টা বাজে, হরিদার দোকানও যেন ফাঁকা হয়ে এসেছে। লোকজন শুধু রুটির জন্য দাঁড়িয়ে আছে, তাও সংখ্যায় কম নয়। সেটা এখন রুটিতে হরিদাও হাত লাগিয়েছে। অভির চোখ বারবার যায় দোকানটার দিকে। বাড়ির উল্টো ফুটেই তো আর ব্যস্ত গোছানো ভালোবাসায় ভরা একটা দোকান। ওই দিকেই চোখ ঘোরাতে ঘোরাতেই হঠাৎ চমকে উঠল অভি। অন্ধকারে একটু আড়ালে ওটাকে দাঁড়িয়ে, ওকে এই কদিনে এত দেখেছে অভি যে ঘুটঘুটে অন্ধকারেও চিনে ফেলেছে। ভালো করে দেখল অভি, হ্যাঁ এটা রুবি। 1 ঘন্টা আগে তো বেরিয়ে গেল। একটা ছেলের সঙ্গে কথা বলছে। বারবার এই বাড়ির দিকে, ব্যালকনির দিকে তাকাচ্ছে। কি করতে চাইছে মেয়েটা? ভালো করে দেখল অভি।
হ্যাঁ, এটা রুবি 1 ঘন্টা আগে তো বেরিয়ে গেল, এখন এখানে একটা ছেলের সঙ্গে কথা বলছে, বারবার এই বাড়ির দিকে ব্যালকনির দিকে তাকাচ্ছে, কি করতে চাইছে মেয়েটা? রুবি বারবার তাকাচ্ছে দেখে নিজেকে একটু লুকিয়ে নিল অভি, হাবভাব এমন যেন ওর বাড়িতে ওই চোর ধুস বেকার এখানে দাঁড়িয়ে থাকা রুবি এখন এই বাড়িতে নেই, মানে ও কি করবে না করবে সম্পূর্ণ ওর ব্যাপার, এতে নাক গলানোর কোনো অধিকার অভির অন্তত নেই। হতেই পারে এটা ওর বন্ধু, বা হতে পারে পরিচিত কেউ, কিংবা পাড়াতুতো দাদা হয়তো চা খেতে এসেছিল হরিদার দোকানে। ওরা তো সবাই পরিচিত, সব ব্যাপারে এত জটিলতা থাকলে চলতে পারবে না। অভি আর রুবিকে সন্দেহ করে কি করে থাকবে ও? কাল সকাল থেকে এই বাড়িটা পপি, এমনকি ও নিজেকেও ছেড়ে দেবে রুবির হাতে। দরজায় দাঁড়িয়ে একটু আড়াল থেকেই ভালো করে দেখল ছেলেটাকে, বেশ লম্বা, চেহারাটাও খুব আকর্ষণীয়। এত দূর থেকে অন্ধকারের দিকে তাকিয়ে এর থেকে বেশি কিছু বোঝা সম্ভব নয়। দরজাটা বন্ধ করে দিল অভি, 3টে লক করতে হবে পরপর, এই কাজটা ওরই ছিল বরাবর, তাই বিরক্ত লাগলেও অভ্যাস হয়ে গেছে। ওপরে উঠতে উঠতে একটা প্রশ্নই মাথায় ঘুরছে, রুবি তো বলে গেল মায়ের অসুখ, কিন্তু সাথে ওটাকে প্রেমিক কি? ভাবনাটা আসতেই আরেক প্রস্থ বিরক্ত ঘিরে ধরল অভিকে। কে এক ছেলে, তাকে নিয়ে প্রশ্নের শেষ নেই ওর। ঠিক রাতের এই সময়টাতেই বড্ড একা লাগে ওর, মনে হয় এত বড় বাড়িটা যেন গিলে খেতে আসছে। উঠেই পপির ঘরে ঢুকলো, এখন পপির মানেই ওর ঘর, রাতে ফিরে থেকে এই ঘরেই মায়ের সাথে চিপকে থাকে অভি। কখন কি হয় এখন অবশ্য নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কি ভালোই না হতো যদি এরকম ভাবলেশহীন হয়ে অভিও একটু ঘুমাতে পারত। চোখের পাতা বুজে আসছে, তাও যেন ঘুম নেই দিনের পর দিন। পপির ঘরের জানলাগুলো একটু খুলে দিল অভি, মশার ধূপের ধোঁয়াটা বেরিয়ে গেলে বন্ধ করে এসি চালিয়ে দেবে। অভির হঠাৎ মনে পড়ল রুবি যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, রাতের রান্নাটা কি করেছিল? আজকাল তো রুবিই সবটা করে যায়, কখনো বলেনি অভি, কিন্তু তাও করে যায়। মাইনা তো সেই 8,000ই দেয়, যেটা পপিকে দেখাশোনা করার জন্য ঠিক করেছিল। তারপরও তো এত কাজ করছে শুধু পপি, অভিকেও তো আগলে রাখে, জামাকাপড়, বিছানা, খাবার সব রেডি। এসবের ফাঁকেই আবার মনে পড়ল অভির ছেলেটা আর রুবির কথা, কে জানে এখনো কি গল্প করছে ও? বারবার মনে আসলো প্রশ্নটা। সামনের রাস্তাটা দেখা যায় শুধুমাত্র সমীরের ঘর থেকে, আর এক টুকরো ব্যালকনিও আছে, ওটা স্টোর রুম। ধুলো ঝুলদের থাকবার জায়গা, যাবে কি একবার গিয়ে দেখবে? বিপদও তো হতে পারে। ধুর, আর দেখে কি করবে অভি? একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে এসে দেখল টেবিলের ওপর ঢাকা দিয়ে রাখা আছে কয়েকটা বাসন। বুঝতে অসুবিধা হলো না এটাই অভির রাতের খাবার। প্লেটগুলো দেখেই পেটটা গুড়িয়ে জানান দিল খাবার চাই। সত্যি তো, খাওয়া বলতে সেই দুপুরে রুটি আর আর রূপকের সাথে একটা কেক, কিছু খায়নি। ভাবনাটা আসতেই খিদে যেন আরো বেড়ে গেল ওর। তাড়াতাড়ি ঢাকনাটা খুলতেই এক সুন্দর গন্ধ নাকে এসে আটকে গেল। অপূর্ব রান্নার হাত, রুবির ডিমের ডালনা, কিন্তু সেটার রং গন্ধ যেন মাংসকেও হার মানায়। সাথে ডাল আছে এক বাটি আর পটল ভাজা। আজ রাতে আর রুটি করেনি, ইচ্ছেও করছিল না অভির রুটি খেতে। এই খিদে পেটে রুটি চিবোতে ইচ্ছে করছে না। কাল রাতে রুটি বেশি হওয়ার জন্য সকালেও খেয়ে গেছে, টিফিনে নিয়েও গেছে। তাড়াতাড়ি ভাতটা বেড়ে নিল থালায়, সাথে ডাল আর পটল ভাজা। বউরা বোধ হয় এভাবেই যত্ন করে বরদের, বুঝতে পারে মনের কথা, কি যে ভাবছে অভি। কোথায় রুবি আর কোথায় ও? ওর তো অমৃতাদের মতো মেয়েই বউ হিসেবে পাওয়ার কথা, কিন্তু অমৃতাও তো রান্না করে, রূপকের যত্ন করে। মেয়েরা তো আসলে খুব গোছানো হয়, তা সে যত বড় কাজই করুক, ঘরটা সুন্দর করে সামলে রাখতে মেয়েরাই পারে। তাহলে রুবি আর অমৃতার মধ্যে পার্থক্য কোথায়? রুবিই যেন এখন অভির ভাবনার শুরু, ভাবনার শেষ। এইসব ভাবতে ভাবতেই ডাল শেষ করে অভি, ডিমের ডালনাটা ঢেলে নিল পাতে। হঠাৎ মনে পড়ল মায়ের ঘরের জানলা খোলা, আবার যদি মশাগুলো ঢোকে। অর্ধেক খেয়েই উঠে গেল অভি, পপির ঘুম ভেঙে গেলে আরেক বিপদ হবে। তাড়াতাড়ি হাত ধুয়ে নিল অভি, হোক অর্ধেক খাওয়া, আগে গিয়ে জানলাগুলো বন্ধ করতে হবে। বিশালকার ঘরে আর কিছু না থাক, 4টে জানলা আছে, একে একে সব কটা বন্ধ করে দিল অভি। পপির মাথার পিছনের জানলাটা বন্ধ করার সময় চোখে পড়ল পাশের বাড়ির খোকনদার ছেলেটাকে, মুখ ভর্তি ভাত নিয়ে এদিক আর ওদিক দৌড়াচ্ছে। আর শ্রুতি বৌদিও ভাতের থালা নিয়ে এদিক ওদিক করছে। বাড়িতে বাচ্চা থাকলে এই এক মজা, সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায়। শ্রুতি দেখলে এখনই কথা বলবে, আর এই খেজুরে আলাপটাই নিতে পারে না অভি। আজকাল কাকিমা কেমন আছেন? তোমাদের বাড়ির মেয়েটা খুব ভালো, এইসব এখন পোষাবে না। তাই তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করতেই ওয়ার্ড্রোব নজর গেল অভির। শেষ ড্রয়ারটা একটু আলগা মনে হচ্ছে, এখানেই তো সব ঘরের চাবির গোছাটা থাকে, ওটা আলাদা করে এখানে রাখে। সব থেকে বড় কথা, এই ড্রয়ারটা লক করাই থাকে। তাহলে এটা তো রুবি ছাড়া আর কারোর কাজ হবে না। কিন্তু ওই চাবির গোছায় কি এমন চাবি ছিল? সবই তো বন্ধ ঘরের চাবি, অপ্রয়োজনীয় চাবিও ছিল কয়েকটা। তাই বিষয়টা এড়িয়ে এসিটা চালাতেই হঠাৎ বাবার প্রেমের চিঠিগুলোর কথা মনে পড়ল। ওই রহস্য চিহ্ন, বাবা মানুষটাই একটা গোটা রহস্য অভির কাছে। বাবার রুচি, বাবার ঘর মনে পড়তেই অভির মনে পড়ল ওই গোছাতে তো বাবার ঘরের চাবিও আছে, আর ওটাই তো এই বাড়ির লকার। ফিরে গেল অভি, টেবিলের নিচের ড্রয়ার টানতেই খুলে গেল, লক করা নেই। আর সামনেই পেয়ে গেল চাবির গোছা, পরিষ্কার বোঝা যাচ্ছে হাত পড়েছিল কারোর।
আর সময় নেই, তাড়াতাড়ি চাবিটা নিয়ে একরকম ছুটল অভি। এই ঘরটায় ঢুকতে ভালো লাগে না ওর, কিন্তু পরিষ্কার বুঝতে পারছে ওর অজান্তে কিছু একটা ঘটতে চলেছে। চাবি ঘুরিয়ে দরজা খুলতেই নাকে এসে লাগলো চেনা একটা গন্ধ, ভীষণ মিষ্টি, কিন্তু গন্ধটা কি সূত্রে চেনা বুঝতে পারছে না অভি, কিন্তু ভীষণ চেনা। রুবির কথা বারবার মনে পড়ছে অভির, মনে করার চেষ্টা করছে ওর গন্ধটা, কিন্তু মিলছে না, কিছুতেই গুলিয়ে যাচ্ছে সব, অস্থির লাগছে অভির। লাইট জ্বালাতেই দেখলো ঘরটা অগোছালো, কাগজপত্র সব ছড়ানো। তাহলে রুবি কি এখানেই কিছু খুঁজছিল যেটা ও পায়নি? ফোনে তো বলছিল খুঁজে পায়নি। কি খুঁজছিল ও এই ঘরে? কোথায় কি আছে অভি নিজেও জানে না। হঠাৎ একটা খাম নজরে পড়ল, কালো মার্কার দিয়ে বড় বড় করে লেখা দলিল। লেখাটা পপির বুঝতে অসুবিধা হলো না, হয়তো বোঝার সুবিধার জন্য লিখে রেখেছে। তুলে নিল খামটা অভি, কিন্তু ফাঁকা কিচ্ছু নেই। বুকটা ধক করে উঠল ওর। মনে পড়ছে অভি একদিন বলেছিল রুবিকে, বাবার ঘরে আমরা কেউ ঢুকি না, ওটা তালা দেওয়াই থাকে। কি খুঁজছিল ও এই ঘরে? কোথায় কি আছে অভি নিজেও জানে না। হঠাৎ একটা খাম নজরে পড়ল, কালো মার্কার দিয়ে বড় বড় করে লেখা দলিল। লেখাটা পপির বুঝতে অসুবিধা হলো না, হয়তো বোঝার সুবিধার জন্য লিখে রেখেছে। তুলে নিল খামটা অভি, কিন্তু ফাঁকা কিচ্ছু নেই। বুকটা ধক করে উঠল ওর। মনে পড়ছে অভি একদিন বলেছিল রুবিকে, বাবার ঘরে আমরা কেউ ঢুকি না, ওটা তালা দেওয়াই থাকে। একটু বেশি ইনফরমেশন দিয়ে দিয়েছে অভি, সত্যি বিশ্বাস করা উচিত হয়নি। ঘরের মেঝেতে কাগজপত্র সব ছড়ানো, এই ঘরে কি কি কাগজ আছে, কোথায় কি থাকে কিচ্ছু জানে না ও। ঘরে ঢুকতেই অভির মনে হলো কোনো এক অজানা পৃথিবীতে চলে এসেছে, খুব অচেনা এই ঘরটা। তাও কাগজগুলো যেগুলো মেঝেতে পড়ে আছে তুলে নিল অভি, দেখছে একে একে, কোনটা ব্যাংকের কোনটা জীবনবীমা। আলমারি খুলেও সব কাগজগুলো দেখছে অভি। জীবনে প্রথমবার, আগে শুনেছে ওর এই আছে ওর সেই আছে, কিন্তু এই প্রথমবার নিজের চোখে দেখছে। বুঝতে অসুবিধা হচ্ছে না যে এদিক সেদিকে মিলে কম কিছু রেখে যায়নি সমীর, কিন্তুই অভির তাতে কিচ্ছু যায় আসে না। সমীরের কোনো সম্পত্তির ওপরেই ওর কোনো দাবি নেই, টান নেই। ওর যেটুকু ক্ষমতা তা দিয়েই ও নিজের ভবিষ্যৎ তৈরি করবে। যদিও সমীরের সব কিছুর নমিনি প্রিয়দর্শিনী মানে পপি, ও তো বড় নাম ধরে ডাকতে অসুবিধা হবে বলেই সমীর নতুন বউয়ের নাম ভালোবেসে পপি রেখেছিল। মিষ্টি ডাক পপি। যখন গল্পটা বলেছিল পপি অভিকে, অভি তখন অনেকটা বড়, ঠিক ততটা বড় যখন ছেলেমেয়ে বাবা মায়ের ভালোবাসা দেখলে সুখ পায়, সেই সুখটা কখনোই পায়নি অভি। সবসময় বাবা মানেই অন্য একদিক, যে দ্বীপে ওর বা ওর মায়ের প্রবেশ নিষেধ। একদিন পপি হেসে বলেছিল, জানিস অভি, আমাকে এই অদূরে নামটা তোর বাবাই দিয়েছিল। মুখ ভেঙ্গিয়েছিল অভি, ওই তো বাবা, তার আবার ভালোবাসা। কিন্তু আজ মনে হচ্ছে সত্যি ভালোবাসতো পপিকে, না হলে যা কিছু সবটা পপিকেই বা দেবে কেন? রুচি নাকি সেও তো দাবি করতে পারে। পারেই, কিন্তু কোন অধিকারে করবে দাবি? বৈধ অবৈধ বলেও তো একটা বিষয় আছে। আর ভাবতে পারছে না অভি। ঘরের এই মিষ্টি একটা আতরের গন্ধ যেন মাথাটা ধরিয়ে দিচ্ছে ওর। এই গন্ধটা কি সাংঘাতিক পরিচিত ওর। এটা কোনো মেয়েলি সুগন্ধি, কার গায়ে পেয়েছে মনে পড়ছে না। কটা মেয়ের সাথে আলাপ আছে ওর, যে গন্ধ নাকে লেগে থাকবে। কয়েকজন বন্ধুর বউ, কয়েকজন কলিগ, আর একদম কাছাকাছি বলতে মা আর রুবি। রুবি রুবি আর রুবি, উফ, দমবন্ধ লাগছে। ধোয়ার প্রয়োজন খুব, কিন্তু কোথায় পাবে? মা বারবার বলতো গা ছুঁয়ে কথা দে, আর সিগারেট খাবি না, দিত অভি, কিন্তু পিছন ঘুরে ভুলে যেত। মা অসুস্থ হওয়ার পর আবেগে নিজেই বলে ফেলেছে যে ও আর সিগারেট খাবে না। কিন্তু ভুল সময়ে ভুল কথা দিয়ে ফেলেছিল। এত চিন্তা এত ভাবনা কি করে সিগারেট ত্যাগ করতো ও? তারপর নিজেই আবার শুধরে নিয়েছে, বাইরেই শুধু খাবে। কথা দিয়েছে পপিকে। এই সময় কথা দেওয়া খুব সহজ, কারণ উল্টোদিকের মানুষটার যে হ্যাঁ না কিছু বলারই ক্ষমতা নেই। মনে মনে হেসে ফেলল অভি। এই পপি আর অভি, কম গল্প হতো, কত কিছু ভাগ করে নিতে দুজন দুজনকে। ধুস, আর ভেবে কাজ নেই এখন। দলিলটা কেন নিল? সত্যি রুবি নিল নাকি অন্য কেউ? ওই ছেলেটা কি যার সাথে রুবি কথা বলছিল, এই নিয়েই কি কোনো পরিকল্পনা করছিল ওরা? বাড়িটার দিকে তাকিয়ে, জানলাটা কি খোলা? তাড়াতাড়ি ধাক্কা দিল। জানলায় না, খোলা নয়। ছিটকিনি খুলে দিতে অবাক হলো অভি। জানালার ওপাশেও গ্রিলে মোটা একটা কাপড় দিয়ে আটকানো, হিসেবটা বোধ হয় মিলতে বসেছে। এটা নিশ্চিত রুবির কাজ। আর কাজটাও করেছে আজ ঠিক সন্ধেবেলা, হয়তো অভি রূপককে নিয়ে বাড়ি ঢোকার আগে। আর রুবি জানতো নিচেই অভি আছে, হয়তো হরিদার দোকানেই আছে, তাই মোটা কাপড় দিয়ে আটকে তারপর জানলা দিয়েছে, যাতে ঘরে আলো জ্বলছে দেখে না ফেলে অভি। তবে কারোকে ফোনে বলছিল যে পায়নি। দলিল তো পেয়েছে, তাহলে আর কি কিছু মাথায় ঢুকছে না। একটু আগে রুবিকে নিয়ে যে অলীক কল্পনাটা সাজিয়েছিল অভি, সেটার জন্য যেন মর্মে মরে যাচ্ছে রুবি আর অমৃতা। এই জন্যই দুজনের মিল নেই, সেটা হলো শিক্ষা। চোর হওয়ার শিক্ষা অমৃতা পায়নি। মোটা কাপড়টা সরিয়ে দেখল অভি বাড়ির সামনের রাস্তাটা কেমন থম মেরে আছে। রাতের অন্ধকার, গরমের গুমট, সব মিলিয়ে রাস্তাটাও বড্ড নাজেহাল। ঠিক অভির মতো। কি করবে ও এখন? ফোন করব একবার রুবিকে, সরাসরি চাইবে দলিলটা। কক্ষনো না, কিছুতেই ওকে চটাবে না পপি। সম্পূর্ণ রুবির হাতে আজকেই যা অবস্থা দেখেছে পপির।
আর ভাবতে না পেরে ফোনটা করেই ফেলল অভি। অনেকটা রাত, এখন প্রায় 12টা, কিন্তু তাও করতেই হবে। ফোনটা দুবার রিং হতেই ফোনটা ধরে বলল, বলুন অভি দা, কি খবর, কেমন আছেন? অভি নিজেকে সামলে বলল, চলছে গো। তোমার ক্লাস কেমন চলছে? আর বলবেন না, ওই ক্লাস নিয়েই তো নাজেহাল। সামনে প্রোগ্রাম, এবার কিন্তু আসবেন প্রোগ্রাম দেখতে রবীন্দ্র মঞ্চে, আমি ওকে টিকিট দিয়ে দেব আপনাকে দেওয়ার জন্য। অভি হেসে বলল, নিশ্চয়ই। কিছু বলার আগেই অমৃতা বলল, এই নিন, আপনার বন্ধু এসেছে, বাথরুমে ছিল। ফোনটা রূপককে দিতেই হাউ হাউ করে উঠল অভি। ভাই, সর্বনাশ হয়ে গেছে, বাড়ির দলিলটা চুরি গেছে। হোয়াট? আমি জানতাম এরকম কিছু হবে, কিন্তু দলিল বুঝিনি। এ তো ছিচকে নয়, বরং ডাকাত। এইটুকু বলেই থামল রূপক। হয়তো দুজনেই ভাবছে কি করা উচিত। ভাই, আমাদের আর হাত গুটিয়ে থাকলে চলবে না, কাল সকালেই একটা ডায়েরি করতে হবে। আচ্ছা, ফোনটা রাখো, আমি একটু সুবিনয়ের সাথে ডিসকাস করি। ও তো এখন হারিপুকুর থানার ওসি, ওর যদি চেনাজানা থাকে আমাদের এখানে তাহলে সুবিধা হবে। রাখো, আমি করছি তোকে। কাল তুই অফিস বেরোস না, ওই মেয়েটাকে একা রাখা ঠিক নয়। আর দেখ কাল আবার পাখি আসে কিনা, নাকি দলিল নিয়ে ফুরুত। রূপক কি সাবলীলভাবে বলছে কথাগুলো, কিন্তু অভির খুব কষ্ট হচ্ছে। পুলিশ আসবে এই বাড়িতে, রুবিকে তুলে নিয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে অভির। আচ্ছা, রুবি ওই দলিল নিয়ে করবে কি? দলিল মানে তো একটা গোটা বাড়ি, যেটা পপির। কিচ্ছু হিসেব মিলছে না। অনেকক্ষণ সাদা দেওয়ালের দিকে তাকিয়ে রইল অভি। রুবিকে? কি ওর পরিচয়? ওর সাথে কি ওই রুচির কোনো সম্পর্ক আছে? রুবি কি তাহলে সমীরের অবৈধ? ভাবতে পারছে না, আর হঠাৎ মনে পড়ল পপি। অনেকক্ষণ একা ছুটে গেল অভি। পপি জল খেতে চাইছে না তো? কিছু হয়ে গেল না তো? এই ভয়টা বড্ড পায় অভি। অফিসেও থেকে থেকে এরকমটা মনে হয়, ঘুমের ঘোরে মনে হয়। এসে দেখছে সত্যি পপি তাকিয়ে আছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে। তাড়াতাড়ি জল নিয়ে আসলো, খাইয়ে দিল, তারপর পপির পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মা, রুচির আর বাবার কি মেয়ে ছিল? মানে অবৈধ সন্তান? নিজের বাবার সম্পর্কে খুব বাজে ভাবে প্রশ্নটা করল অভি। অভি ভেবেইছিল উত্তর পাবে না, তাই সব রাগ আর ঘৃণা মিশিয়ে প্রশ্নটা করেছিল। সাথে সাথে মাথা নাড়ালো পপি। অবাক হলো অভি, পপি মাথা নাড়াচ্ছে। ছিল? সে কি মেয়ে? সাহস করে আবার জিজ্ঞেস করল অভি। এবারও মাথা নাড়ালো পপি। তুমি তাকে দেখেছ? এবার ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে পপি। কি বুঝবে এর মানে, হ্যাঁ নাকি না? মেয়ে আছে যখন এটা পরিষ্কার, সেটা রুবি আর বাবার সম্পত্তি নেওয়ার জন্যই এখানে ঢুকেছে। আচ্ছা, এগুলো কি সীমা বৌদি কিচ্ছু জানতো না? জানবে কি করে? কার মনে কি চলে কিভাবে জানবে? দরকার নেই জানার, যা করার পুলিশ করবে। কাল ভোরের অপেক্ষায় সারা রাতটাই কেমন অস্থির ভাবে কাটলো অভির। কখনো শুয়ে, কখনো বসে, আবার কখনো পায়চারি করে। সমীরের ঘরটা তালা দিয়ে চাবি ঢুকিয়ে দিল পপির আলমারিতে, আর সেটাও তালা দিয়ে চাবি সরিয়ে রেখে আসলো ওর নিজের ঘরে। সব কাজগুলোই রাতের মধ্যে সেরে রেখেছে ও, কারণ রুবির সামনে এটা করা যেত না। সকাল হতে না হতেই চলে আসবে ও। সারারাত পাশে শুয়ে পপিও যেন তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে, হয়তো বুঝে উঠতে পারছে না কি হতে চলছে। ভোরের দিকে একটু ঘুমিয়েছে, পাশ ফিরে দেখল অভি। কি নিরীহ লাগছে মায়ের মুখটা। আহারে, কি হবে এই বাড়ি সম্পত্তি দিয়ে যদি সম্মানটুকুই না থাকে জীবনে? সমীরের অবৈধ সম্পর্ক, অভির অবৈধ বোন। ইস, কি লজ্জার! কিভাবে বলবে রূপককে? অমৃতা, পৌলমী, রূপাঞ্জন আর ভাবতে পারছে না ও যে 2-4 জন বন্ধু ছিল সব চলে যাবে। আর অভি সত্যি অমন ডাকাবুকো নয় যে নিজেরটা বুঝে নেবে, বরং ও বরাবর ভীষণ শান্ত, মুখচোরা। ঝামেলা অশান্তি এসব এড়িয়েই চলে অভি। সেই জন্যই তো রূপক ওকে আগলে আগলে নিজেই সব করেছে। রাতারাতি ফোন করেছিল ওর বন্ধু সুবিনয়কে, সকালেই ওরা আসবে জিজ্ঞাসাবাদ করতে। তারপর অবশ্য অভিকে যেতে হবে লোকাল থানায়, ডায়েরি লেখাতে হবে। সারাদিনের কাজকর্মগুলো মনে পড়তেই অস্বস্তি লাগছে ওর। মাথাটা প্রচণ্ড ধরেছে। শুয়ে থেকে থেকে উঠে পড়ল অভি। এক্ষুনি 1 কাপ কড়া চায়ের খুব দরকার, অথবা ব্ল্যাক কফি। মায়ের গায়ের চাদরটা টেনে এসিটা বন্ধ করে দিল অভি। ঘরের এই ঠান্ডা ভাবটা যেন আরও অস্থির করছে ওকে। কফিটা করে এনেই জানলাগুলো খুলে দেবে। সূর্যের তাপ নাকি ইতিবাচক বার্তা বহন করে আনে। রান্নাঘরে ঢুকতেই আবার রুবির কথা মনে পড়ল অভির। কাল রাত অবধিও কেমন একটা অনুভূতি কাজ করছিল মেয়েটার জন্য, একটু অন্যরকম অনুভূতি। কিন্তু যখন থেকে বুঝে গেছে একই রক্ত দুজনে বহন করছে, আরও যেন মর্মে মরে যাচ্ছে অভি। এমন পরিস্থিতিতে কেন পড়ল ওকে জানে। কখনো কারোর সাথে পাছে থাকেনি, কারোর ক্ষতি করার কথা তো ভাবতেই পারে না, অথচ সব খারাপ যেন ওর সাথে। 1 কাপ গরম জল, তাতে 1 চামচ উঁচু করে কফি পাউডার দিয়ে মিশিয়ে নিল। প্রচণ্ড তেতো হয়ে যাবে, কিন্তু সেই তেতো কি অভির জীবনের থেকেও বেশি? কফিটা নিয়ে ঘরে এসে জানলাগুলো খুলে দিল অভি। 4টে জানলা দিয়েই হাউমাউ করে ঢুকে পড়ল আলো, যেন ওরা অভির জন্যই অপেক্ষা করছে। কফি খেতে খেতেই আগে অফিসে মেইল করল। ভেবেছিল ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ্লাই করবে, কিন্তু অনেক ভেবে ছুটিটা নিয়েই নিল। কেউ আপত্তি করবে না, কারণ পুরো অফিসে একমাত্র এই অভিই আছে যার কোনো ছুটি নেওয়ার তাগিদ নেই। শুধু মায়ের জন্য মাঝে মাঝে নিতে হয়, কিন্তু সেটা ওয়ার্ক ফ্রম হোম হিসেবেই করে। কাজ না থাকলে অভি সত্যি পাগল হয়ে যেত।
কফিটা খেতে খেতেই আবার কি মনে হলো মায়ের আলমারির চাবিটা নিজের ঘর থেকে নিয়ে আসলো অভি। কাল রাতে ও তো গোছানোর দরকার ছিল না, গোছাতে হলে আগে গোছাতে হতো, এখন পুলিশ আসলে তো ওরা নিজেরাই অগোছালো করবে সবটা। একটু আলমারিটা নিজের দেখা উচিত। খুলে ফেললো আলমারিটা, সামনেই সেই কালো ব্যাগটা, ওখানে কম করে 12টা চিঠি। পুলিশ আসার একটু পরে দেখতে হবে, লাগুক লজ্জা। বাবার প্রেমপত্র ভেবেই হেসে ফেললো আপনমনে, নিজেরটা পড়ার সৌভাগ্য তো আর হলো না। প্রথম চিঠিটা বের করলো অভি, একদম মাখো প্রেমের চিঠি। ইতি বলে শেষে ওই চিহ্ন ওপর পড়ে বুঝেছে অভি এটা থেকে লজ্জা ছাড়া অতিরিক্ত কোনো ইনফরমেশন পাবে না। রেখে দিল অভি। দ্বিতীয়টা বের করলো, সেটাও একই ধারায় লেখা, রেখে দিল। এটাও 3 নাম্বারটাও একই, কিন্তু সব লেখাগুলোই একই কালিতে, একই হাতের লেখায়, আর সাথে ওই একই চিহ্ন নিচে ইতি বলেই। ওই চিহ্ন খুব ভালো করে চোখের সামনে ধরে দেখলো অভি, সেটা দেখে আঁকলো এটা কিচ্ছু না আর এস এর মিলিত রূপ। এমন সুন্দর শিল্প দেখে অভি অবাক হলো, যেন একে অপরকে ছাড়তেই পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে পরের চিঠিটা বের করলো। ওপর পড়তেই বুঝলো কোনো বাচ্চার কথা বলা হচ্ছে, তাকে কোনো নামি স্কুলে ভর্তি করানো হয়েছে। টাকার অঙ্ক লেখা, সেটা অনেকটা, মানে রুচি পর্দার পিছনে দাঁড়িয়ে বেশ খেলতো। আচ্ছা, চিঠিগুলোকে সব রুচিরই লেখা পড়ে তো তাই মনে হচ্ছে, কোথাও যদিও নাম নেই। পরের চিঠি খুলল অভি, সেটা সাংঘাতিকভাবে আবেগপ্রবণ লেখা, কিন্তু সমীরের উত্তর কোথায়? রুচির এই চিঠিগুলোর পিছনে সমীরের উত্তরগুলো কি? ও কি উত্তর দিত নাকি? বোকার মতো ভাবছে সব। সমীরের সব চিঠিগুলো তো রুচি মানে রুবির কাছে থাকবে, এই আলমারিতে কিভাবে পাবে সেসব? আরেকটা চিঠি বের করলো অভি, আলগা পড়তে গিয়ে আটকে গেল। ও কি লেখা এটাতে? তোমার প্রতি আমি কৃতজ্ঞ যে তোমার সব কিছুর দায়িত্ব তোমার আইনত স্ত্রীর হলেও তুমি আমাকে উপেক্ষা করনি। গাঙ্গুলি বাগানের বাড়ির সম্পূর্ণটা তুমি আমায় দিয়ে গেছো। উকিল মিস্টার রাউথের মুখে বিষয়টা জেনে আমি নিশ্চিন্ত যে আমার মেয়েটার একটা খড়কুটো তো হলো, যাকে আঁকড়ে ও বাঁচবে। ইতি আবার ওই চিহ্ন। পায়ের তলার মাটি সরে যাচ্ছে অভির। হা ভগবান, এ কি শুনছে ও? এই বাড়িটা ওদের নয়, এটা রুবির, তাই কি ও দলিলটা নিয়ে গেল? মাথাটা খারাপ হয়ে যাচ্ছে অভির। বাবার জমানো সব কিছুতে বিতৃষ্ণা ছিল অভির, কিন্তু যেই মাত্র শুনল এই ভিটেটা ওদের নয়, এবার বোধহয় জলে পড়ার অবস্থা হলো অভির। কোথায় যাবে ও? এই পঙ্গু মাকে নিয়ে মাথা নিচু করে ফেলল ও। না, আর ওই বোকাসোকা ভালো মানুষ সেজে লাভ নেই, একটা ভালো উকিলের সাথে কথা বলতে হবে। ইস মা, ও এই সময় এমন অবস্থা! দলিলের এই ব্যাপারটা তো পপিও জানতো তাহলে? পপি অনেকবার বলতে চেয়েছিল সমীরের রেখে যাওয়া সম্পত্তির কথা, শোনেনি অভি, ভুল করেছে, জেনে রাখার দরকার ছিল। সোফায় খালি কাপ হাতেই প্রায় ঘন্টা খানেক কেটে গেছে অভির। কলিং বেল বাজলো, মিনতি মাসি এসেছে। বাসন মাজা, ঘর মোছা, এই কাজগুলো বহুদিন ধরে এই মিনতি মাসিই করে। আচ্ছা, এসবে ওর কোনো হাত নেই তো? হলে বোধ হয় খুশি হতো অভি। রুবি এই মুহূর্তে যতই ওর প্রতিদ্বন্দ্বী হোক, ও চোর এটা বোধ হয় এখনো মানতে পারছে না। ওকে চোর, এটা তো রুবিরই বাড়ি। বরং রুবির বাড়িতে চোরের মতো থাকে অভি আর পপি। ইস, পপি যদি আগে বলতো, অনেকদিন আগে একটা ফ্ল্যাট নিয়ে নিত ও। এসব ভাবনার ফাঁকেই দরজা খুলে দিতেই মিনতি ঢুকলো। কি গো অভি, চোখ মুখ এমন লাগছে কেন? বৌদি ঠিক আছে তো? মিনতির গলায় চিন্তা। সব ঠিক আছে বলে আশ্বাস দিতে তবে শান্ত হলো মিনতি। পিসি, কাল রাতে ভাতগুলো খেতে পারিনি, শরীরটা খারাপ ছিল। টেবিলের ওপর ঢাকা দেওয়া আছে, একটু ফেলে দেবে? আমি আর গুছিয়ে উঠতে পারিনি। এভাবেই কথা বলে অভি, খুব বিনয়ী হয়ে সবার সাথে একই রকম, তাই অভির অনুরোধ উপেক্ষা করতে পারে না কেউ। মিনতি চলে যেতেই অভি সমীরের ঘরটাও খুলে দিল। জানলাটা খোলাই, কাল রাতে আর বন্ধ করেনি। সেই মিষ্টি গন্ধটা এখনো নাকে আটকে আছে, কিন্তু অনেক হালকা। পকেটে ফোনটা বাজছে, তাড়াতাড়ি ধরল অভি। রূপক ভাই, সুবিনয় এসে গেছে। আমি আরও আগে গাঙ্গুলি বাগান থানায় যাচ্ছি, চেষ্টা করছি ডায়েরিটা করিয়ে নিতে, তারপর ওদেরকে নিয়েই আসছি। রূপক যেন অভির থেকে বেশি চিন্তিত বিষয়টা নিয়ে। আমাকে ছাড়া ডায়েরি হবে? আর ডকুমেন্ট লাগলে? রূপক বলল, তুই তোর ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপ করে দে। আর সুবিনয় আছে দেখি, অসুবিধা হবে না বোধ হয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঢুকছি তোর ওখানে। রূপক আসবে শুনেই শান্তি পেল অভি। নিজের ব্যবসা বলে পারেও যখন তখন সাহায্য করতে। ওকে বলবে কি যে এই বাড়িটা ওর নয়, ওর দয়ালু বাবা এটা তার অবৈধ পরিবারকে দান করেছে। কে অবৈধ? অবৈধ তো অভিরা মনে হচ্ছে এখন পায়ের তলার মাটিটাই বলে দেয় বৈধ আর অবৈধ। থাক, কিচ্ছু বলবে না, পুলিশ এসে কি বার করে সেটাই দেখবে অভি। হ্যাঁ রে, তোদের ওই মেয়েটা আজ আসবে তো? কাল যেভাবে বেরিয়ে গেল মনে হচ্ছে জম্মের যাওয়া গেছে। তারপর যখন দলিল হাতে এসে গেছে, আর কি করবে ও? দলিল নিয়ে এখন সব রেকর্ড অনলাইনে থাকে, ওখান থেকে সব পাওয়া যাবে। না, চায় না অভি চায় না এটা নিয়ে ঘাটাঘাটি হোক, অনলাইন থেকে সেকেন্ড কপি বেরোকো, বরং রুবিকে কিছু টাকা দিয়ে বাড়িটা পাওয়ার চেষ্টা করবে। এসব ভাবতেই আবার কলিং বেল পরপর দুবার, মানে এটা রুবির। ওই এলো ও, বলেই ফোন কেটে দিল অভি। হ্যাঁ রে, তোদের ওই মেয়েটা আজ আসবে তো?
কাল যেভাবে বেরিয়ে গেল মনে হচ্ছে জম্মের যাওয়া গেছে, তারপর যখন দলিল হাতে এসে গেছে আর কি করবে ও, দলিল নিয়ে এখন সব রেকর্ড অনলাইনে থাকে, ওখান থেকে সব পাওয়া যাবে, রূপকের বলেই যাচ্ছে। না চায় না অভি চায় না এটা নিয়ে ঘাটাঘাটি হোক, অনলাইন থেকে সেকেন্ড কপি বেরোক, বরং রুবিকে কিছু টাকা দিয়ে বাড়িটা পাওয়ার চেষ্টা করবে। এসব ভাবতেই আবার কলিং বেল পরপর দুবার, মানে এটা রুবির। ওই এলো ও, বলেই ফোন কেটে দিল অভি। নিচে খুলতে যাওয়ার আগে সমীরের ঘরের দরজাটা হাট করে খুলে দিল ও, দেখতে চায় খোলা ঘরটা দেখে রুবির প্রতিক্রিয়াটা। ঘড়িতে প্রায় 8:30। এই সময় রুবি ঢুকলে অভি বাজারে যায়, রুবিই বলে দেয় কি কি আনতে হবে। রুবির নির্দেশ অনুযায়ী বাজার আনতে খারাপ লাগতো না অভির, কিন্তু আজ এটা কিছুতেই পারবে না ও। দরজা খুলতেই রুবি ঢুকলো, আজও একটা শাড়ি পরে এসেছে, সাদার ওপর অনেক রঙের খেলা, তাতে বোঝা যাচ্ছে ফ্যাকাশে জীবন থেকে ও ক্রমশ রঙিন জীবনে এগিয়ে যাচ্ছে। আজ খুব সুন্দর লাগছে রুবিকে, চুলটা পিছনে টেনে বেঁধেছে ভিজে বলেই বোধ হয়, আর কপালে ছোট্ট কালো টিপ, কাঁধে ব্যাগ, সাথে হাতেও একটা ব্যাগ। অভির ইচ্ছে হচ্ছে ব্যাগটা টেনে নিয়ে খুলে দেখে, অভির মন বলছে ওখানে আজ অনেক কিছু পাবে। বাজারে যাবেন না আজ? রুবি খুব সাবলীলভাবে জিজ্ঞেস করল। সবজি বলতে আলু আর একটা লাউ পড়ে আছে, মাছের মধ্যে কটা পাবদা আর একটু ট্যাংরা আছে, আর চিকেন অল্প, সবই অল্প অল্প আনবেন, পারলে 2টো কাঁচকলা আনবেন, কাল মায়ের পেটটা ঠিক ছিল না। বলতে বলতেই সিঁড়ি দিয়ে ওপরে উঠছে রুবি, ওঠার মুখেই থমকে দাঁড়ালো, বেজায় চমকেছে সমীরের ঘরখানা দেখে। এটা খোলা? এটা প্রশ্ন নাকি উত্তর বুঝল না অভি ইচ্ছে করেই বলল একটা কাগজ খুঁজছিলাম। নিজের অজান্তেই রুবি জিজ্ঞেস করে ফেলল, কি কাগজ? অভি রুবির একদম মুখের কাছে এসে বলল, দলিল। চোখগুলো নিজের অজান্তেই বড় বড় হয়ে গেল রুবির, ধরা যাতে না পড়ে তার জন্য অনুভূতিটাকে লোকাতে গিয়ে যেন আরো ধরা পড়ে গেল। রুবি একটু আমতা আমতা করে বলল, মা কি ঘুম থেকে উঠেছে? অভি একদৃষ্টে তাকিয়ে আছে রুবির দিকে, ভীষণ অস্বস্তি হচ্ছে রুবির। তাড়াতাড়ি অভিকে এড়িয়ে চলে গেল পপির ঘরে, হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ ইচ্ছে ছিল না আসার, কাল অভির ওই বন্ধুকে দেখেই মনটা কামড় দিয়েছিল রুবির, কিন্তু ধরা পড়ার কোনো ভয় নেই রুবির, কারণ ও সত্যের সাথেই আছে। ভাবনার সাথে সাথে কেমন একটা আত্মবিশ্বাস চোখে খেলে গেল ওর। তারপর এসে পপির কানের সামনে ডাকলো, মা গো ওঠো, দেখো আমি এসেছি। চোখ খুলল পপি, সকালে উঠেই রুবিকে দেখে মুখটা উজ্জ্বল হয়ে গেল ওর। সারাদিন তো এই মেয়েটাই লেপ্টে থাকে পপির গায়ে। রুবি জল নিয়ে এসে চোখ মুখ ধুয়ে দিল, পপির বিছানাটার আশপাশ পরিষ্কার করে দিল। আজ রুবির একটু ইচ্ছে করছে না এই ঘরের বাইরে যেতে, কিন্তু ও না গেলে রান্না হবে কি করে? 10টায় বেরোবে অভি। কাল রাতে এমন ভাবে ফেঁসে গেছিল যে টিফিনের তরকারিটাও করে যেতে পারেনি। তারপর পপির সকালের হেলথ ড্রিঙ্ক, এটাও তো বানাতে হবে। ঘরে বসে থাকলে তো চলবে না, উঠে যেতে যাবে। অভিও ঘরে ঢুকলো, সেই সময় রুবিকে সামনে পেয়েই বলল, আজ তাড়াতাড়ি কিছু করতে হবে না, আমি আজ বেরোবো না, আমার কয়েকজন বন্ধু আসবে, একটু কথাবার্তা বলবো, তুমি পারলে চা করে দিও। কথাগুলো বলেই রুবির সামনেই পপির আলমারিটা খুলে কালো ব্যাগটা বের করে নিল অভি। রুবি দাঁড়িয়ে দেখছে অভিকে। কিছু বলবে? অভির কথায় থতমত খেয়ে বলল, বাজারে না গেলে মায়ের খাওয়ার সমস্যা হবে। রুবির কথাগুলোকে ন্যাকামি মনে হচ্ছে অভির, তাই ধমকের সুরে বলল, আজ যা আছে তাই দিয়ে চালিয়ে দাও, চাল ডালের স্যুপ দাও মাকে। ধমক খেয়ে আর দাঁড়ালো না রুবি, ওর চোখে মুখে উদ্বেগ স্পষ্ট দেখতে পাচ্ছে। অভি পাত্তা দিল না, আজকে কোনোভাবেই ওকে আস্কারা দেবে না ও। সত্যিটা সামনে আসুক, অনেক ভেবেছে অভি, বাড়িটা কার কার অধিকার সবটা সামনে আসুক, ভয় পায় না অভি। যদি এই বাড়ি ছাড়তে হয় ছেড়ে দেবে, বা যদি রুবির থেকে কিনে নেয় সবটাই করতে রাজি অভি। কালো ব্যাগটা নিয়ে মায়ের কাছে এসে বসলো অভি। মা গো, আজ একটা কঠিন দিন, অনেক কিছু উল্টে পাল্টে যাবে মা, তুমি শুধু সুস্থ থাকো তাহলেই আমি লড়তে পারবো। বলেই হাত দুটো ধরল পপির মায়ের কাছে। আসলেই আবেগগুলো বেরিয়ে আসে অভির, কান্না পেয়ে যাচ্ছে বারবার। দিব্যি তো ছিল মা, আর ছেলে কোথা থেকে যে কি হয়ে গেল? সুস্থ মাকে রেখে অফিস গেল অভি, তারপর কি থেকে যে কি হয়ে গেল? মাথা নিচু করে এটাই ভাবছে অভি। পপিও যেন স্থির চোখে দেখছে ছেলেকে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অভি লাফ দিয়ে উঠল, এসে গেছে ওরা। সমীরের ঘরেই বসবে, ওই ঘরটাতেই তো রহস্যের জাল বিছিয়ে আছে। অভি বেরোতে যাবে, রুবি হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকল। পপির খাবার। রুবি, মাকে তাড়াতাড়ি খাইয়ে দাও। অভির তাড়া দেখে একটু উৎসুক হয়েই জিজ্ঞেস করল রুবি, কেন? ওকে ডাকা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, এসব খুব সাবধানে এড়িয়ে গিয়ে বলল, চা করতে হবে বললাম না, বন্ধুরা এসেছে। অভি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল ঘর থেকে। রুবি ট্রে হাতে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, খুব চিন্তা হচ্ছে ওর। মন কেন জানি বলছে ও খুব শিগগিরই বিপদে পড়তে চলেছে। বিপদ কোন দিক থেকে আসবে বুঝতে পারছে না। বাড়িতে মাও অসুস্থ, আর পপি একেই বাকে দেখবে। এইসব ভাবতে ভাবতেই বেডটা উঠিয়ে দিল পপির ও তাকিয়ে আছে রুবির দিকে। রুবির খুব কান্না পাচ্ছে, কি দরকার ছিল এত কিছুর? গলায় তোয়ালেটা ভালো করে জড়িয়ে দিল পপির, তারপর চামচ দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছে। বুকের ভেতর থেকে একটা কান্না আসছে।
মা গো, আজকের পর আর তোমার সাথে দেখা হবে কিনা জানি না, তুমি ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেও, আমায় যে বড্ড মায়ায় ফেলে দিয়েছো তুমি, কিন্তু আমি তো সত্যের পথেই আছি মা, পাওনাটা শুধু বুঝে নেওয়ার অপেক্ষায়। এইটুকু বলেই আবার মুখটা মুছিয়ে দিল। পপির খাটটা উঁচু করে কিছুক্ষণ থাকবে এখন, ডাক্তার খাওয়ার পর এভাবেই রাখতে বলেছে। পপি চোখ বন্ধ করে আছে দেখে রুবি বেরিয়ে রান্নাঘরে চলে গেল। এই রান্নাঘর, এই বাসন হাতা খুন্তি করাই সবার ওপর একটা অধিকার বোধ জন্মেছে রুবির। নিজের মতো রান্না খাওয়া নিজের সংসারেও করতে পারেনি ও, চা চারটে ছেঁকে নিল রুবি। তারপর কৌটো থেকে কিছুটা কুচো নিমকি ঢেলে নিল, এটাও নিজের হাতে বানিয়েছিল অভি। বাড়ি ফিরে এসেই এই কৌটো ওই কৌটো হাতাতে থাকে, খিদে পায় বোধ হয়। ধুস, মায়া বাড়িয়ে লাভ নেই, ও কোনো অন্যায় করেনি। চায়ের ট্রেটা নিয়ে বেরিয়ে সোজা সমীরের ঘরে ঢোকার মুখেই একটা কথা কানে আসলো। অভিবাবু, এই কালো ব্যাগটা আমরা নিয়ে যাচ্ছি, আর ঘরটাও আমাদের তালা দিয়ে আটকে যাব, আপনি এবার একটু রুবিনাকে আছে ডাকুন, একটু কথা বলে যাই, আর বাকি ঘরগুলোও একটু দেখব। কথাটা শুনে পা আর সরছে না রুবির। উকি মেরে দেখতেই নজরে আসলো খাকি রঙের পোশাক পরা একজন লোক। অভি পুলিশ ডেকেছে। আর সামলাতে পারল না নিজেকে, কেঁদে ফেলল রুবি। ও তো শেষ চিন্তা, মাকে নিয়ে সারাদিন অস্থির হয়ে থাকে। রুবি তো এই বাড়ি চলে আসে, কিন্তু উনি এখানে সেখানে ঘুরে বেড়ায়। শারীরিক অসুস্থতা যেটা পপির আছে ওটা তাও চিকিৎসা করলে ঠিক হবে, কিন্তু উনি যে মানসিক রোগী, ছেলেকে হারিয়ে এই দশা, তারপর যদি রুবিও না থাকে। ওই তো রুবি, রুবি ঘরে এসো। রূপকের কথায় ঘরের সবাই তাকালো দরজার দিকে। সিনেমার নায়িকা বা খল নায়িকা যাই বলা হোক, তার প্রবেশ এরকমই এক দোলাচলের মধ্যে দিয়ে হয়। সবাই অপেক্ষা করে, রুবি আর দাঁড়ালো না, দরজা দিয়ে ঢুকেই বলল, আমাকে ডাকছিলেন? অভির দিকে তাকিয়েই বলল অভি, মাথা নাড়িয়ে বলল, আলাপ করিয়ে দিই, ইনি সুবিনয়, হারিপুকুর থানার ওসি, আর ইনি পার্থপ্রতিম, আমাদের গাঙ্গুলি বাগানের ওসি। রুবি নমস্কার করতেই অভি বলল, ইনি রুবি, 8 মাস ধরে আমার বাড়ি, মা সবটা দেখে রাখে। রুবি নমস্কার করে বলল, হোমমম, আমি এই বাড়ির আয়া। কথাটা কানে লাগলো অভির, লাগলেও কিছু করার নেই, আর হাতে কিছু নেই অভিরও। চায়নি পুলিশ আসুক, রুবিকে জেরা করুক, কিন্তু কি করবে অভি? অন্যায় তো অন্যায়ই, আর সেটা দেখার দায়িত্ব আইনের। রুবি এসে বলে দিত সবটা সমীর, ওর বাবা অভি নিজেই দিয়ে দিতে ওর পাওনা, এইসব চুরি করার কি দরকার? আমি সকালেই ওনার থেকে শুনলাম যে দলিল চুরি হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এই ঘরের চাবিটা খুঁজে নিয়ে আমি নিজেই খুলেছিলাম ঘরটা পরিষ্কার করব বলে। মা মানে পপি দেবী অসুস্থ, অভি বাবু একা ছেলেমানুষ, তাই যেচেই উপকারটা করতে গেছিলাম, এখন মনে হচ্ছে না করলেও হতো। পুলিশের জেরায় কি অবলীলায় মিথ্যে বলছে? রুবি অবাক হয়ে অভি দেখছে ওকে, কাকে বিশ্বাস করবে? ও যতই সমীরের মেয়ে হোক, বৈধ অবৈধ তো আর মিথ্যে হবে না। আবার এটাই ভাবনা, কে বৈধ আর কে অবৈধ সবটাই জানিয়েছে ও পুলিশকে। রূপকের সামনেই নিজের বোবাবার অবৈধ সম্পর্কের কথা, কালো ব্যাগে পাওয়া চিঠিটাও খুলে দেখিয়েছে অভি। পুলিশ অবশ্য বলেছেন দলিলে যেটা লেখা আছে সেটাই হবে। সেই থেকে মনটা আবার খারাপ হয়ে গেল অভির। আচ্ছা, চিঠিতেই তো অভি পেয়েছিল যে আইনত বউকে সবটা দিলেও। মানে পপি আইনত বউ, তার মানে কি মা বাবার রেজিস্ট্রি হয়েছিল? হঠাৎ একটা ভালো কথা মাথায় আসলো অভির। পপি মাঝে মাঝেই বলতো, অভি শুনেছে প্রিয়দর্শিনী এত কাঁচা কাজ করে না, আইনের কাছে গেলে প্রথম প্রাধান্য আমিই পাবো। কিন্তু মায়ের পুরনো কথাগুলো মনে পড়তেই হঠাৎ মনটা নেচে উঠল অভির। নিশ্চয়ই কোনো জোর আছে, না হলে এত বাজে কথা তো পপি বলবে না। ওই কাগজটা খুব দরকার, কাগজটাই হয়তো এই বাড়িটা ফিরে পেতে সাহায্য করবে। কাগজটা সমীরের ঘরে নেই, পুলিশ তছনছ করে সব দেখেছে, এরা চলে গেলে খুঁজতে হবে কাগজটা। রুবি দেবী, আপনি এই কাগজটায় আপনার ঠিকানাটা লিখে দেবেন? কালো ব্যাগটা হাতে নিয়েই বললেন পার্থপ্রতিম। পুলিশের কথা অমান্য করা সম্ভব নয়, তাই নিচু হয়ে লিখছে রুবি। আপনার বাড়িতে আর যারা কাজ করেন তাদের কাল সকালে পাবো? পার্থপ্রতিমের কথায় অভি বলল, আর একজন অনেক বছর আছেন, তাকে দরকার আছে? খুব বয়স্ক? থামিয়ে দিয়ে পার্থপ্রতিম বললেন, আমাদের সন্দেহের তালিকায় আপনিও থাকবেন, সুতরাং সবার সাথে কথা বলতে হবে, এমনকি ফিজিওথেরাপিস্ট। তারপর উল্টো দিকেই চায়ের দোকান, আশপাশের বাড়ি, সবটা মন রাখবেন। আমাদের যখন ডেকেছেন দায়িত্ব আমাদের। আর বিষয়টা দলিল নয় শুধু, দলিলকে ঘিরে অনেক কিছু থাকতে পারে, সেটা দেখতে হবে। আশা করি আপনি সাহায্য করবেন। সুবিনয়ও সহমত পোষণ করে উঠে পড়লেন। এখন বাকি ঘরগুলো ঘুরে দেখার পালা। আপনার চা? চায়ের কাপটা এনে টেবিলের ওপর বসিয়ে বলল রুবি। অভি তখন নিজের ঘরে বসেই সিগারেট জ্বালিয়ে সেখান থেকে ধোঁয়া তৈরি করে তার দিকে তাকিয়ে আছে। এটা একটা দারুণ শিল্প, কি সুন্দর ধোঁয়ার খেলা, আর সেই ধোঁয়ার সাথে সাথে মাথায় থাকা জটগুলোও যেন শিথিল করে, মিশিয়ে দেয় তাতে। কত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় এই ধোঁয়ার জন্য। এই যেমন এখন মনে হচ্ছে অভির যে ওর মা আর বাবার রেজিস্ট্রির কাগজটাও হয়তো চুরি গেছে, কারণ সমীরের ঘরের সব কাগজ তো পার্থপ্রতিমবাবু নিজেই দেখে গেছেন। তারপর যে নিজে একটু দেখবে তার উপায় নেই, কারণ ঘরটায় তালা দিয়ে গেছেন।
আর পপির আলমারি ও তো 5বার ঘেটে ফেলেছে, অভি কোথাও নেই, সেই কাগজটা তার বদলে খুঁজে পেয়েছে কত কি। অভির ছোটবেলার জামা, প্রাইমারি স্কুলের ব্যাচ, মোজা, সোয়েটার, স্লেট, চক, পেন্সিল, এগুলো কবেকার নিজেও চিনতে পারছে না, সব কিছুতেই হলদেটে দাগ, আর দাগ পড়বে না এইসব আজকের কথা। অভির এখনই বয়স 27, এইগুলো প্রায় বছর 20 আগের জিনিসপত্র, পারেও মা জিনিসপত্র আগলে রাখতে, অথচ যেটা রাখার সেটাই বেহাত হয়ে গেছিল। অভি দেখল রুবি দাঁড়িয়ে, দেওয়ালের ঘড়িতে পরপর 8টা ঘন্টা বাজলো, বাদিকের দেওয়াল জুড়ে মস্ত এই ঘড়িটা সাজানো অভির মঞ্জুরি এন্টিক কালেকশন থেকে এই ঘড়ি আর টেবিলটা কিনেছিল অভি, এটা ওর এক শখ, এন্টিক জিনিসপত্র দিয়ে সেজে উঠুক ওর ঘর। কিছু বলবে? বাড়ি যেতে চাও? 8টা বাজে তো, কেটে কেটে প্রশ্নগুলো করল অভি। রুবি মাথা নেড়ে বলল, বাড়ি যাব, সেটা বলতেই এসেছি, আর এটাও বলতে এসেছি যে আমি কাল থেকে আসব না। রুবির এই প্রস্তাবটা জানা ছিল অভির এরকম কিছু বলতে পারে ভেবেই ছিল। তোমার সিদ্ধান্ত সেটা যে তুমি কাজ করবে কিনা, কিন্তু একটা কথা, যতদিন না এই সমস্যাটা মিটছে, মানে পুলিশি তদারকি, ততদিন তুমি কাজটা ছাড়তে পারবে না, এটা আমার নয়, থানার নির্দেশ। অভি খুব মেপে মেপে কথাগুলো বলল রুবিকে, সকাল থেকে যেটুকু বলছে এভাবেই। আজ এত কিছুর পর আমার পক্ষে স্বাভাবিক থেকে এই বাড়িতে কাজ করা সম্ভব নয়। রুবি বোধ হয় অভিকে একা পেয়ে একটু আবেগে খেলতে চাইল, কিন্তু অভি এই একটা গোটা দিনে অনেক কিছু ভেবেছে, অনেক পরিবর্তন করেছে নিজেকে। না, এই বাড়ি ছেড়ে ও যাবে না, এখানে ওর জন্ম, এখানে ওর বেড়ে ওঠা, সুতরাং ও যাবে না, আর টাকা দিয়েও কিনবে না। খরচ যদি করতেই হয় সেটা উকিলকে টাকা দিয়ে হোক, কিন্তু বাবা মায়ের রেজিস্ট্রির কাগজটা পেলে ভালো হতো, কিন্তু না পেলেও পাওয়া যাবে, অনলাইনে দেখেছে খুঁজে। অভি হারিয়ে যাওয়া কপির জন্য একটা আবেদন করতে হবে, কিছু টাকা লাগতে পারে, সব করবে ও, আগে পুলিশ কি বলে দেখে নিয়ে। পরপর এইসব ভাবনাগুলো অভিকে খুব আত্মবিশ্বাসী করে তুলেছে। না, ভয় পেয়ে লাভ নেই, লড়াই যখন শুরু হয়েছে চলতে থাক। আচ্ছা রুবি, তোমার পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব নয় বুঝেছি, কিন্তু আমার কথা ভাব, ওই ঘরটায় আমি কোনোদিন ঢুকি না, এটা আমি তোমাকেই বলেছিলাম। মিনতি পিসি আর তুমি দুজনেই তো বাড়িতে আসো, আর ফিজিওথেরাপিস্ট অপর্ণা, ওকে কি সন্দেহ করব বলো তো, ও তো আমার বন্ধুর বউ, তাও কাল সকালে পুলিশ অফিসার আসবে, কথা বলুক সবার সাথে, তোমার কথা অনুযায়ী আমি ধরেই নিলাম তুমি কিছু করনি, তাহলে অনুরোধ করব মিথ্যে সন্দেহ না বাড়িয়ে এই মাসটা থেকে যাও, বাকি তোমার সিদ্ধান্ত। বলেই আর দাঁড়ালো না, অভি উঠে বাইরে চলে এলো নিজের ঘর, কিন্তু তাও ওখানে দমবন্ধ লাগছে, রুবির জন্যই বোধ হয়। রুবিও পিছনে পিছনে বেরিয়ে এসে পপির ঘরে ঢুকলো, পপিকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপর যাবে। এটা সত্যি যে আজ পপি যেটুকু সুস্থ শুধু রুবির জন্য, শেষবার ডাক্তার তো বলেও ছিলেন এতটা ইমপ্রুভ আশা করেননি। উফাফ, আজও দিনটার কথা মনে পড়লে কষ্ট হয় অভির মনে আছে, ঠিক সিঁড়ি দিয়ে উঠে একটু গিয়েই, ঠিক এখানটায় যেখানে এখন দাঁড়িয়ে আছে অভি, ঠিক এখানেই মুখ থুবড়ে পড়েছিল পপি। এইখানে এসে খুব সময় কাটাতো পপির ইচ্ছেতেই। বারান্দায় একটা বেতের দোলনা লাগিয়েছিল অভি, সিঁড়ির কাছে সমীরের ঘরের পাশেই লাগানো এই দোলনাটা খেয়ে দিয়ে বিকেলের দিকে এসে বসতো পপি। কে জানে, সেদিন হয়তো তাই করেছিল, অনেকদিন বলেছিল অভি এত তেল মশলা খেও না, সেদিন খেয়েও ছিল মাটন। আমার হয়ে গেছে, দরজাটা দিয়ে দিন, আমি বেরোবো। রুবি বলতে বলতেই নেমে যাচ্ছে, পিছন থেকে অভি দেখছে বড্ড ক্লান্ত লাগছে ওকে, নুয়ে পড়েছে যেন, কিন্তু আজকে ওকে খুব উজ্জ্বল লাগছে, রঙিন না হলে সবসময় হালকা রঙেই ওকে দেখেছে অভি, তাই জন্যই সবসময় নিস্তেজ লাগে রুবিকে। রুবির পিছন পিছন নামতে নামতে এটাই ভাবছে অভি। এখনো যে কিভাবে রুবিকে দেখে এইসব ভাবনা আসে অভির, সেটা অভির মনই জানে। চাবি ঘুরিয়ে দরজাটা খুলতেই ঝলমল করে উঠল বাইরেটা, আলো আলো চারপাশটা, আজ প্রথমেই আলো দেখল অভি। রুবি বেরিয়ে গেল, দেখল অভি সামনে সেই হরিদা আর সীমা বৌদি, আর ওদের চায় গরম ব্যস্ত হাতে ব্যবসা করছে। সারাদিনে একবার এই দোকানটায় না গেলে হয় না অভির, আজ একবারও যায়নি, ইচ্ছেও হচ্ছে না। না, সীমা বৌদি এই রুবিকে আনতো না, মায়ে জড়াতো অভি, না এত ঝক্কি পোহাতে হতো। রুবি বেরিয়ে চোখের বাইরে চলে গেছে, কিন্তু অভি তখনও দরজার বাইরে দাঁড়িয়ে, হাতে ফোনটা বেজে উঠল। রূপক নামটা দেখেই ফোনটা ধরে নিল তাড়াতাড়ি। আজকে সারাদিন কম করে 20 বার ফোন করেছে রূপকও, বেচারাও খুব চিন্তায় আছে। ভাই বল। ফোনটা ধরে বলতেই রূপক ওই পাশ থেকে উত্তেজিত হয়ে বলল, সুবিনয় ফোন করেছিল আজ নাকি ওরা রুবির বাড়িতে গেছিল বাড়িটা তল্লাশি করতে। রূপককে শেষ করতে দেওয়ার আগেই অভি বলল, পেয়েছে দলিলটা? রূপক ধমক দিয়ে বলল, দলিল? তোর পছন্দের রুবি তো সাংঘাতিক ঘাঘু, তুই কি জানতিস ও বিবাহিত? আবার চমক, বিবাহিত রুবি? এটা তো জিজ্ঞেস করেছিল অভি ওকে প্রথম দিনই, পরিষ্কার না বলেছিল, বলেছিল বাড়িতে মা আর ও ছাড়া আর কেউ থাকে না, আর তাই তো একটু একটু করে অভিও কেমন যেন দুর্বল হয়ে পড়েছিল। আজ অবশ্য ভাবতেই লজ্জা লাগে, আরও লজ্জা লাগে যখন মনে পড়ে একই রক্ত অভি, রুবি আর সমীর। কি রে বল, জানতিস? রূপক আবার জিজ্ঞেস করল। অভি আজকাল বারবার কেমন একটা ঘোরের মধ্যে চলে যায়, কি যে ভাবনা আসে। না তো, আমাকে তো বলেছিল ও আর ওর মা বাড়িতে থাকে।
অভি কেটে কেটে বলতেই রূপক বলল, সেটা হয়তো ঠিকই বলেছে, ওর বাড়িতে ওর মা আর ওই থাকে। মা মানে রুচি, অভির জীবনের অভিশপ্ত নাম। দেখা হয়েছে রুচির সাথে? না চাইলেও জিজ্ঞেস করে ফেলল অভি। না ভাই, ওখানে রুচি থাকে না মানে রুবি রুচির সাথে থাকেই না। ও যে মায়ের কথা তোকে বলেছে সেটা ওর শাশুড়ি, ভদ্রমহিলা উন্মাদ, সারাদিন এদিক সেদিকে ঘুরে বেড়ায়। জলজ্যান্ত ছেলেটা নাকি হঠাৎ মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে। আবার বজ্রপাত? ছেলেটা মারা গেছে মানে? অভি জিজ্ঞেস করার সাথে সাথে রূপক বলল, রুবির বর মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে, সেই থেকেই ভদ্রমহিলা ওরকম হয়ে গেছে। রূপক বলে যাচ্ছে। অভির চোখে ফুটে উঠেছে রুবি সবসময় হালকা রং, সেটা কি তাহলে বৈধব্য বলেই? তাহলে? অভি জিজ্ঞেস করতেই রূপক বলল, তাহলে কি খোঁজ চলছে তোর বাবার প্রেমিকার বাড়ি বোধ হয় শকুন্তলা পার্কের দিকে? কথাটা বলেই থমকেছে রূপক, কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি ভাই, রাগ করিস না। অভি হেসে বলল, কাজটা করতে আমার বাবা সরি হয়নি, আর তুই হয়ে কি করবি? যাই হোক, আমিও শুনেছিলাম রুচি ওইদিকেই কোথাও থাকে। রূপক বলল, কাল যাবে ওরা ওদিকে, দেখি কি হয়। কাল তোদের ওখান থেকে আমরা হরিদার চায়ের দোকান গেলাম। রুবি নিজের ঠিকানাটা ঠিক লিখে দিল কিনা দেখার জন্য পার্থপ্রতিমবাবু সীমা বৌদিকেও লিখতে বলল। রুবির ঠিকানাও একই লিখেছিল। তারপর আমরা আশপাশেও খোঁজ নিলাম। এইটুকু বলতেই অভি বলল, কি বলল তারা? অতিরিক্ত কোনো খবর কি দিল? রূপক বলল, তোর বাড়িতে মাঝে মধ্যেই একটা ছেলেকে ঢুকতে দেখা যায়। একটা ছেলে শুনেই আবার মনে পড়ল অভির লম্বা সুদর্শন সেই ছেলেটা, যাকে সেদিন রাতে কথা বলতে দেখেছিল রুবির সাথে। খোঁজ লাগাচ্ছে পুলিশ। ও হ্যাঁ, তুই কিন্তু এই কদিন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নে, ওই 1 সপ্তাহ মতো অফিসে বলে দে, খুব জ্বর না হলে পক্স বা যা খুশি বল, কিন্তু রুবিকে একা ছাড়িস না, কাকিমার সাথে সাংঘাতিক জিনিস ওটা। রূপক কথাগুলো একনাগাড়ে বলেই একটু থেমে বলল, ও আরেকটা ব্যাপার, কাল সকালে পার্থ বাবু আসবে, তোর ওই মিনতি পিসি আর ওই যে রাজুর বউ ফিজিওথেরাপিস্ট কি যেন নাম, অপর্ণা, ওদের সাথে কথা বলতে। তখন কাকিমার মেডিকেল রিপোর্ট গুলো নিয়ে যাবে, একটা কপি করে ওটা রেডি রাখতে হবে। সেদিন দেখলাম ফাইলে একশেট করে ফটোকপি করা আছে, দিয়ে দিস ওটাই। মায়ের রিপোর্ট নিয়ে করবে কি? অভি অবাক হয়ে জিজ্ঞেস করতেই রূপক বলল, কি করে জানবো ভাই, কি ভাবছে কি করছে? তবে এটা শুনে রাখো, ওরা কিন্তু রুবিকে বড্ড সন্দেহ করছে। ওই যে ছেলেটা আসছে, পুলিশ সন্দেহ করছে ও রুবিকে সাহস যোগান দিচ্ছে। ছেলেটাকে কি করে জানবো বলতো? দেখিনি কখনো। অভির গলায় চিন্তা। রূপক সেটাকে পাত্তা না দিয়ে বলল, ওটা পুলিশের ওপরেই ছেড়ে দে ভাই, ওরা যে কোথা থেকে কি পাবে সেটা ওরাই জানে। এই যে তোর কালো ব্যাগটা, অতগুলো চিঠি সব জানিস তো এফএইচি-তে পাঠিয়েছে। রূপকের কথায় অভি বলল, এফএইচি মানে? রূপক খুব স্পষ্ট ভাবে বলল, ফরেন্সিক হ্যান্ড রাইটিং অথেন্টিকেশন এক্সামিনেশন টিম। আজ সকাল থেকে বাড়িতে যেন হই হই কাণ্ড, যে কেউ বাইরে থেকে ভাববে উৎসব লেগেছে। রূপক আজ আর দোকানে যায়নি, বড়বাজারে ওদের মস্ত শাড়ির দোকান, সারাদিন লেনদেন চলে। বিয়ের মরশুমে তো আরও সেরকম একটা দিনে রূপক পেট খারাপের অজুহাত দেখিয়ে দোকানেই যায়নি। অথচ ওর বাবা বেরিয়ে যেতেই সোজা বাইক নিয়ে গাঙ্গুলি বাগান। এভাবেই কথাগুলো এসে বলেছে অভিকে। অভি শুনে না হেসে পারেনি। আজকাল অভি দেখছে ঘটনাটা ঘটার প্রথম দিকগুলোর মতো উত্তেজনা আর নেই। আজ 10 দিন হতে চলল। কাল রাতে হঠাৎ গাঙ্গুলিবাগানের ওসি পার্থপ্রতিম বাবু ফোন করে বললেন যে সকালে আসবে, সাথে আরও জনা তিনেক, আর সুবিনয় তো আছেই। হঠাৎ মাথার সংখ্যা বলল, কেন বুঝতে পারছে না অভি। কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে কিনা বুঝতে পারছে না, তবে ভদ্রলোকের গলাটা খুব নিশ্চিন্ত শোনাচ্ছিল, মানে সমস্যার সমাধান হয়ে গেছে এটা বুঝতে পেরেছে অভি। এই সমস্যা সমাধানের সাথে কার সমস্যা শুরু হলো বুঝতে পারছে না। ওর নাকি রুবির আজ মাসের শেষ, সাথে কার অধিকার শেষ এই বাড়ির থেকে, রুবি নাকি অভি, এটাই ভাবনার। ভাই, লোক এসেছে, দেখিয়ে দে কোথায় লাগাতে হবে। রাজু এসে জিজ্ঞেস করতেই অভি বলল, এসে গেছে। বলেই সমীরের ঘরে ঢুকে গেল অভি। এই ঘরটাও বেশ বড়, কিন্তু এসি লাগানো নেই। আজ অতগুলো লোক আসবে বসবে, তাই আরেকটা ফ্যানের ব্যবস্থা করেছে অভি। প্রথমে ভেবেছিল ভাড়া করবে, নতুন কিনবে না। এই ঘরটাকে আর অভিমান করে একা ছাড়া যাবে না, এটার দিকে এবার নজর দিতে হবে। অনেক মান অভিমান হয়েছে, এবার নিজেরটা বুঝে নেওয়ার পালা। তাই তো রাজুকে বলে ফ্যান কিনিয়ে লাগানোর ব্যবস্থা করেছে অভি। রাজু আজ অফিস যায়নি, ও পরোক্ষভাবে জড়িয়ে আছে বিষয়টার সাথে। ওর বউ মানে অপর্ণাও যে এই বাড়িতে আসে পপির ফিজিওথেরাপি করতে। যখন ডাক্তার ফিজিওথেরাপির কথা বলেছিল, প্রথমেই অপর্ণার কথা মনে এসেছে অভির একজন মেয়ে, তারপর নিজের লোক অভি। রূপক, রাজু সব প্রাইমারি স্কুলের বন্ধু, আর রাজু তো পাড়ার বন্ধুও। পাশের গলিতেই ওদের বাড়ি।
অভি একটু ভয় ছিল, কে জানে পুলিশ কথা বলতে চেয়েছে শুনে যদি বেঁকে বসে আসতে না চায়, কিন্তু রাজু নিজে অপর্ণাকে নিয়ে সকাল 8টায় পৌঁছে গেছিল ওইদিন, ওই সময়ই আসতে বলেছিল অভি, কারণ মিনতি পিসিও ওই সময় কাজে আসে, কিন্তু ওরা কেউই কোনো প্রতিবাদ জানায়নি, বরং খুব সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছে, এমনকি পার্থ বাবুর দেওয়া সাদা কাগজে নিজেদের নাম ঠিকানা লিখে দিয়েছে। আর ভয় পাবে কেন, ভয় তো দোষীরা পায়। মিষ্টি দিয়ে গেল, এগুলো ফ্রিজে রেখে দেব নাকি বাইরেই রাখবো? অভি দেখল রুবি দাঁড়ানো দরজার সামনে, পরনে আজ একটা কালো শাড়ি, রহস্য শোক খারাপ সময় সবেতেই এই কালো রংটা বেশ যায়, খুব বুদ্ধিমতী মেয়ে, মনে মনে তারিফ করলেও মুখে একটু বিরক্ত হয়েই বলল, ফ্রিজে রাখবে কেন, ওনারা রাস্তায় আছে এই এলো বলে। আর অপর্ণাকে বলেছি আজ সবার চা মিষ্টি এসবের দায়িত্ব নিতে। রুবি অবাক হয়ে বলল, মাস তো কাল থেকে শুরু, আজই দায়িত্ব ছাড়তে বলছেন? অভি হেসে বলল, দায়িত্ব থেকে ছাড়া বললে সে তো অনেক দিন আগেই রিলিজ করে দিয়েছি, শুধু প্রমাণের অপেক্ষা করছি। জোকস এপার্ট, অ্যাকচুয়ালি আজ তোমাকে এখানে থাকতে হবে, তাই অপর্ণাকে বলেছি, ও আর সীমা বৌদি সামলে নেবে। কথা শেষের আগেই সীমা বৌদি আর পাশের বাড়ির সুতপা বৌদি চলে আসলো। পুলিশ যাদের সাথে দেখা করে গেছেন সবাইকেই আসতে বলেছে আজ। পাশের বাড়ির অমর দা রায় জেঠি সবাইকেই থাকতে বলেছে। জিজ্ঞেস করেছিল অভি কোনো কারণ আছে মানে, এদের কেন ডাকবো? কৃতজ্ঞতা বোধ, আপনার বাড়ির আশেপাশের লোকজন না থাকলে আমি এত তাড়াতাড়ি সামলাতে পারতাম না। এত লোক বহুদিন পর অভির বাড়িতে আসছে, তাই তার আয়োজনও এলাহি হইতেই হবে, যদিও জানে না অভি এরপর ওর ভবিষ্যৎ কোথায় দাঁড়ানো। অভি, ওনারা এসে গেছেন। সুতপা বৌদি বলতেই অভি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েই দেখল সিঁড়ির সামনে সব মিলিয়ে 5জন পুলিশ দাঁড়ানো, তাদের মধ্যে 2জন মহিলাও আছেন। খাকি পোশাক যেমন সম্মানের তেমনি ভয়ের। অভির বুকটা ডিপডিপ করছে। আসুন আসুন, আপনাদেরই অপেক্ষায়। ওদের ঘরে ডাকতে ডাকতেই সীমা বৌদিকে ফিসফিস করে বলল, একটু রান্নাঘরে যাও না গো, অপর্ণা একা সবটা করছে, এতগুলো লোকের চা আমি আজ রুবিকে ঢুকতে দিইনি রান্নাঘরে। ভালো করেছো, দরকার কি বুঝলে কি, আর ভাই তোমার ঘরে ওকে ঢোকাই? সীমা বৌদি চলে যেতে গেলে অভি বলল, হরি দা আসবে না? সীমা দাঁড়িয়ে বলল, জানো তো সকালের দিকে এখন পাউরুটি ঘুগনি কচুরি শুরু করেছি, 11টা মানে খুব ভিড়। সুতপা বৌদি আমায় ডাকতে গেলে আমি তোমার দাদার ওপর দায়িত্ব দিয়ে এলাম বলে এসেছি, আমি কিছুক্ষণ থেকে চলে গেলে ও আসবে। আমরা ভাই আদার ব্যবসায়ী, জাহাজ ডুবলো না বাঁচলো সেই খবর রেখে আমি কি করতে পারবো বলো? সোজা কথা সবসময় সোজা ভাবে বলে সীমা বৌদিও চলে যেতেই ঘরে ঢুকলো অভি। ততক্ষণে ডেকোরেটার্স থেকে আনানো 10টা লাল চেয়ার একটা ছেড়ে প্রায় সব ভর্তি। ফাঁকা চেয়ারটায় গিয়ে বসে পড়ল অভি। পাশেই রায় জেঠি আর বাদিকে রাজু। অভির নাকে আবার সেই মিষ্টি গন্ধটা আসলো। সেদিন সমীরের ঘরে এই গন্ধটাই আটকেছিল, অভি তালা খুলে ঢুকতেই পেয়েছিল। আচ্ছা অভিবাবু, আপনার মায়ের মেডিকেল রিপোর্টগুলো আপনি দেখেননি? প্রথম প্রশ্ন পার্থপ্রতিমী করলেন। অভি মাথা নাড়িয়ে বলল, নিশ্চয়ই দেখেছি, এতদিন আমি ওষুধ খাওয়াচ্ছি কিনছি, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, দেখব না? তাহলে দেখুন তো নিচের থেকে 5 নম্বর লাইনটা কি লেখা আছে? পার্থবাবু পপির রিপোর্টের কপিটা দিল অভির হাতে। খুঁজে পেতে অসুবিধা হলো না, লাইনটা দাগানো নীল রং দিয়ে। হাইড্রক্সোকোবুলামিন সায়ানোকিট 5 গ্রাম আইভি ওভার 15 মিনিটস, মে রিপিট ওয়ান্স ইফ নিডেড। এটা তো কোনো ওষুধের নাম লেখা আছে, বলল অভি। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা সায়ানাইড বিষের অ্যান্টিডোট, বললেন পার্থবাবু। সায়ানাইড? বিড়বিড় করে বলল অভি। হুম সায়ানাইড। পার্থবাবু জোর দিয়ে বলতেই অভি বিড়বিড় করে বলতে শুরু করল, তাই কি ডাক্তার অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন? বাড়িতে আর কেউ থাকে কিনা, উনি আত্মহত্যা করতে চেয়েছিল কিনা, আপনি ছেলে হয়ে জানতেন না? সুবিনয় জিজ্ঞেস করতেই বাচ্চাদের মতো মাথা নাড়ালো অভি। সায়ানাইড মানে তো মারাত্মক বিষ, এতে তো বেঁচে থাকাই সম্ভব নয়। রূপক ভয় পেয়ে বলতেই পার্থ ঘুরে গিয়ে বলল, আসলে যে মিশিয়েছে সেও একজনের আদেশে মিশিয়েছে। ধরুন আমি বললাম 8টা দানা দেবে, আপনি পাপ করছেন জেনে একটু ভয় পেয়ে কম দিলেন, মানে 4টে দানা, ধরুন 40 মিলিগ্রাম মতো। বিষক্রিয়া শুরু হলো, মাথায় অক্সিজেনের ঘাটতি, ব্যাস ওইটুকুই ডোজ, বেশি হলে প্রাণহানি। এছাড়া কথায় আছে না, রাখে হরি মারে কে, পপি দেবীর আয়ু আছে, বেঁচে গেছেন, না হলে সায়ানাইড মৃত্যু অবধারিত। সব থেকে বড় কথা উনি বেঁচে আছেন বলেই ডাক্তাররা আর এই নিয়ে ঘাটাঘাটি করেননি। ওনাদের প্রথম প্রায়োরিটি পপি দেবীকে সুস্থ করা। উনি যদি মারা যেতেন এটা পুলিশদের হাতেই আসতো, তদন্ত চলতো আজ। অবশ্য এই মুহূর্তে এটার তদন্ত নিষ্প্রয়োজন, কারণ পপি দেবী এখন অনেকটাই সুস্থ। এই তথ্য অবশ্য আমি ডাক্তার মুখার্জি মানে পপি দেবীর ডাক্তারের সাথে কথা বলেই জেনেছি। কে করবে পার্থ বাবু এইসব, আমি আর মা ছাড়া কে থাকে? তখন তো রুবিও আসেনি। অভি বিড়বিড় করে বলছে। পার্থ বাবু এড়িয়ে গিয়ে বললেন, পপি দেবী ছাড়া বাড়িতে যারা যারা আছে ডেকে পাঠান। কথাটা বলতেই সুতপা ছুটে গেল। কিছুক্ষণেই ভিতর থেকে এসে দাঁড়ালো রুবি, সীমা আর ট্রে হাতে অপর্ণা। চাটা একটু নিয়ে নিন সকলে। অপর্ণা বলতেই পার্থ বললেন,
অত ব্যস্ত হবেন না, বসুন, চা মিষ্টি সব হবে। যবনিকা পতনের বেলায় আপনি বসুন, পার্থপ্রতিম বলার সাথে সাথে রাজু উঠে গিয়ে বউকে বসতে দিল। ততক্ষণে পার্থবাবু আরেকটা কাগজ বের করে হাতে দিল অভির। নিন, আপনি এটা পড়ুন। আর রুবি দেবী, দেখুন তো ব্যাগটা চিনতে পারছেন কি না। বলেই পার্থ কালো ব্যাগটা দিল রুবিকে। রুবির মুখটা ভীষণ শান্ত লাগছে। মনে পড়ছে? যেটা আপনি পপি দেবীর আলমারিতে রেখে আলমারিটা খুলে রেখেছিলেন অল্প, যাতে অভিবাবুর চোখে পড়ে সন্দেহ হয় আর খুলে চিঠিগুলো পড়ে তালগোল পাকিয়ে যায়। পার্থবাবুর কথায় কিচ্ছু বলছে না রুবি, পুরো পাথর। অভি ততক্ষণে পড়ে নিয়েছে ফরেন্সিক হ্যান্ড রাইটিং অথেন্টিকেশন এক্সামিনেশন টিমের রিপোর্ট। যদিও কিছু বুঝতে পারছে না অভি, কিন্তু বারবার মনে হচ্ছে ও বিপদমুক্ত। অভিবাবু, এখানে একটা চিঠিও রুচি দেবীর, মানে আপনার বাবার প্রাক্তনের লেখা নয়, এটা লেখা মিস্টার ঘোষের। বলেই পকেট থেকে বের করে একটা ছেলের ছবি দেখালো। এক দেখাতেই চিনতে পেরেছে অভি। বিড়বিড় করে বলল, ইনি কে? পার্থ বাবু বললেন, ইনি ঘোষ এন্ড ঘোষ কোম্পানির মালিক। সামনে প্রমোটারের বিজ্ঞাপন দিয়ে পিছনে ওনার চলতে থাকে জালিয়াতি কাজকর্ম, দলিল নকল, ঝুটা চিঠি বানানো। শুধু রুবিদের না, এরকম বড় বড় জালিয়াতির কাজ করে চলেছে ভদ্রলোক। রুবি দেবীর জন্য আমি ওনাকে খুঁজে পেয়েছি, আপাতত লোকাপে। পার্থ বাবু জল খেলো খানিকটা। কাগজগুলো দেখেই বুঝেছিলাম এটা বছর 30-35 আগের চিঠি নয়। সেই চিঠি ভাজে ভাজে নষ্ট হওয়ার কথা ছিল। এরাও পুরনো কাগজ ব্যবহার করেছে, কিন্তু ঠিক করে সাজাতে পারেনি। হেসে হেসে বললেন পার্থ বাবু। তারপর এক কাপ চা তুলে নিলেন। ওনারটাই বোধ হয় বাকি ছিল। বাকি কাপ সবার ফাঁকা। সীমা বৌদি চাটা ভালোই বানায়। মনে পড়ল অভির ওর ছোটবেলার পেন, স্লেট পেন্সিলটাই, যেগুলো মা আলমারিতে তুলে রেখেছিল। পুরনো, গন্ধ, রং সব ধরেছে তাতে। সেগুলো তো এই চিঠির থেকে কম পুরনোই। সেটা মাথায় আসেনি অভির। আর আসবে কি করে? অত জটিল ভাবনা ভাবতে পারে না ও, মনে মনে এটাই ভাবছে ও। এর মধ্যেই রায় জেঠি উঠে পড়েছেন। কাজ আছে বলতেই পার্থ বাবু আটকালেন। এখন যাওয়া যাবে না, এখন কেউ বেরোতে পারবেন না। এর মধ্যেই রায় জেঠি উঠে পড়েছেন। কাজ আছে বলতেই পার্থ বাবু আটকালেন। এখন যাওয়া যাবে না, এই ঘরে যে কজন আছে কেউ বেরোতে পারবেন না। আরে আমাকেও যে যেতে হবে অভি, তোমার দাদা দোকানটা একা সামলাচ্ছে। সীমার কথায় পার্থ বাবু বললেন, আর 15 মিনিট সময় দিন, দেখেই যান নিজের চোখে সবটা। কথাটা বলতে বলতেই আনা ব্যাগটায় কি যেন খুঁজছেন পার্থ। অনেক খুঁজে একটা খাম বের করে বললেন, নিন অভিবাবু, আপনার বাড়ির দলিল। দেখে নিন ঠিক আছে কিনা। অভি নিয়ে খামটা খুলে কাগজগুলো টেনে বের করতেই দেখলো একই রকম দুটো কাগজ, একই কাগজ, একই হাতের লেখা, একই বয়ান। দুটোই চোখ বোলাচ্ছে অভি। একটায় পরিষ্কার লেখা যে বাড়িটা রুচির, আরেকটায় লেখা বাড়িটা প্রিয়দর্শিনীর। অভি থতমত খেয়ে বলল, সঠিক কোনটা পার্থবাবু? আমি কিচ্ছু বুঝতে পারছি না। জোরে জোরে হাসছে পার্থ। বুঝলেন তো তাহলে, কি সাংঘাতিক ঘোল খাইয়েছে এটা। ওই ঘোষ এন্ড ঘোষের ওই বিখ্যাত মালিকের কাজ। আমি এর নাগালটাও পেতাম না যদি না ওই মিসেস রায় আমাকে বলতো যে এই বাড়িতে মাঝে মাঝেই একটা ছেলে আসে। এটুকু বলতেই অভি দেখল রায় জেঠি কেমন ঘাবড়ানো মুখ নিয়ে তাকিয়ে আছে। পাড়ার সবাই ওনাকে সিসিটিভি ক্যামেরা ডাকে। পাড়ার কোন বাড়ির কি হচ্ছে সব ওনার জানা। অভির এই জন্যই একদম সহ্য হয় না এনাকে। কিন্তু এখন মনে হচ্ছে পাড়ায় এরকম এক আধটা ক্যামেরা থাকলো মন্দ হয় না। মিসেস রায়ের কথাতেই আমি ফুটেজ কালেক্ট করেছিলাম। ওই ঘোষ বেশ কয়েকবার এসেছে। পার্থর এটুকু কথাতেই রায় জেঠিমা অস্বস্তিতে পড়েছেন। আপনি ছটফট করছেন কেন? আমি জিজ্ঞাসা করেছি, আপনি উত্তর দিয়েছেন। পার্থ সামলানোর চেষ্টা করলেন রায় জেঠিমাকে। উনি শান্ত হলে পার্থ আবার বলতে শুরু করলেন, আমার হিসেবে 3বার তো অবশ্যই এসেছে ওই ঘোষ। আমার ধারণা একবার এই ঘরের তালাটা দেখে চাবি বানাতে রুবিদেবী বোধ হয় তখনও এই চাবির খোঁজ পায়নি। দ্বিতীয়বার এসেছিল ওই পেনটা দিতে, যেখানে সেই সুন্দর প্রেমের চিহ্নটা আঁকা আছে। ওই তো কালো ব্যাগে আছে। রুবি দেবী, বের করুন পেনটা। পার্থ বাবু নির্দেশ মতো রুবি বের করল পেনটা। তারপর পার্থর হাতে দিতেই পার্থ অভির হাতে দিয়ে বললেন, দেখুন, এটা বিশেষ পেন বানানো হয়েছিল পপি দেবীকে ধরিয়ে সই করার জন্য। ওয়েটেড পেন, এটা গ্রিপে আনতে সুবিধা হয়। সবাই মিলে ধরে এটা দিয়ে সই করানোর চেষ্টা করেছে পপি দেবীকে। আচ্ছা পার্থ বাবু, এই চিহ্নটা কিসের? রূপক জিজ্ঞেস করল। পার্থ বললেন, এটা দিয়ে মাখো মাখো প্রেম বোঝাতে চেয়েছে, মানে উদ্দীপক আর কি। বিষয়টা আরও জোর আনতে এই ব্যবস্থা অনেক খুঁজে আমার এটাই মনে হয়েছে, কারণ চিঠিগুলো সব বানানো আর সব চিঠিতেই ওই চিহ্ন ব্যবহার করেছে। ইতি লিখেই ওটা সরাসরি নাম দিতে চায়নি ওরা। মাথায় বুদ্ধি আছে রুবি এন্ড টিমের। পার্থর কথায় সবাই রুবির দিকে দেখছে ঠিকই, কিন্তু রুবির চোখে উদাসীনতা। অভির খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য। সেই দিন ওই যে অজ্ঞান হয়ে গেছিল, সেটা এই জোর করে সই করানোর জন্যই। কিন্তু কি সই করাতো ওরা? প্রশ্নটা করবে তার আগেই অপর্ণা বলল, কি সই করাতো কাকিমাকে দিয়ে? ওটা করাতে গিয়ে তো মানুষটাকে আরো শেষ করে দিয়েছে। আমি এই মাসে যতটা সুস্থ করেছিলাম ফিজিওথেরাপি করে সব শেষ করে দিলছি এরা। মানুষ
অপর্ণা কটমট করে তাকালো রুবির দিকে, কিন্তু ও নির্বিকার। আমি প্রিয়দর্শিনী, আমার স্বামীর এই বাড়ি যে উনি ওনার প্রেমিকা রুচিকে দান করছেন, আমার ওনার সিদ্ধান্তে সহমত। ব্যাগ থেকেও বের করে পড়তে শুরু করেছেন পার্থ বাবু, তারপর বললেন, এই চিঠিটা সই করানোর জন্যই পপি দেবীকে তুলে ধরা হয়েছিল, ওই পেনটা খরচ করে বানানো হয়েছিল, আর ওনার ভারী শরীরটা তোলার জন্য সাহায্য করতে এসেছিল আরও একজন। যদিও এটা আমার সম্পূর্ণ ধারণা আর আপনার লেখা বয়ানের ভিত্তিতে বলছি অভিবাবু, কারণ ওই দিন দুপুরে, মানে যেদিন আপনি অফিস থেকে এসে দেখলেন পপি দেবী অসুস্থ, সেদিনেরই ফুটেজ বের করে আমি দেখলাম। ঠিক 3টে নাগাদ এই বাড়িতে প্রথমে ঘোষ এসে ঢুকলো আর তার কিছুক্ষণ পরেই আরেকজন ঢুকলো। বাকিটা আমার ধারণা। আপনি তো আর বাড়িতে সিসিটিভি লাগাননি, আশা করি আমি ভুল নই। কি সীমা দেবী ভুল বলছি আমি? আমি ভুল না ঠিক এটা আপনিই বলতে পারবেন? জিজ্ঞেস করলেন পার্থবাবু। সীমা বৌদি, চিৎকার করে উঠল রূপক অভি রাজু একসাথে। কি সীমাদেবী, আপনি ওই দিন, মানে আগের সোমবার, মানে আজ থেকে ঠিক 11 দিন আগে দুপুরে এসেছিলেন এই বাড়িতে? খুব দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন পার্থ। সীমা আমতা আমতা করে বলল, এসেছিলাম তো, আমি তো মাঝে মাঝেই দুপুরের দিকে দেখতে আসি কাকিমার জন্য কম মন খারাপ মানুষটা আমার দোকানে গিয়ে বসতো চা খেত। আমি বিয়ে হয়ে থেকেই এই দোকানে হরির সাথে আছি, আর তখন এই বাড়ির সাথে সুজাতা বৌদিদের সাথে আমার আলাপ। সীমা বৌদির কথায় সুজাতা বলল, ভাই আমাকে এর মধ্যে টেনো না, আমি কিচ্ছু জানি না। পার্থ বাবু বললেন, সে আপনি নাই জানতে পারেন, কিন্তু আপনিই তো বলেছেন যে পপি কাকিমা যেদিন অসুস্থ হলো, মানে 8 অক্টোবর, মানে আজ থেকে প্রায় 8 মাস আগে দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে হরিদার দোকানে গেছিলেন, তখন 4টে হবে। যা দেখেছি সেটাই বলেছি, আমার সাথে কথাও বললেন, আমার বাচ্চাটাকে হাত ছুঁয়ে আদর করলেন। খুব সাবলীল সুজাতা বৌদি, কোনো রাগ ঢাক নেই। সুজাতার কথা শেষ হওয়ার আগেই ছো মেরে কথা তুলল সীমা। আমিই তো বলছি, কাকিমা আসতো আমার দোকানে, এসে বসতো, 1 কাপ চা খেত। সেদিনও বিকেলের দিকে এসে বলেছিল শরীরটা ভালো লাগছে না, বলল দুপুরে মাংস খেয়ে বদ হজম হয়েছে। আমিই তখন হরিকে বলে হাজমোলা চা বানিয়ে দিতে বললাম। বলেছিলেন, তবে হাজমোলা নয়, সায়ানাইড বড়ি। পার্থ বাবুর কথায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অভি। সীমা বৌদি? কিন্তু কেন? জিজ্ঞেস করল অভি। সীমা মাটির দিকে তাকিয়ে আছে। কারণ আপনার সীমা বৌদিই যে রুচির মেয়ে, রুবি নয়। পা দুটো কাঁপছে অভির। লোকের নামে এরকম যা ইচ্ছে বলে দেওয়া যায় নাকি? বিড়বিড় করল সীমা। রুবির মুখটা এখন অনেক নিশ্চিন্ত, পাত্তা না দিয়েই পার্থ শুরু করলেন। রুবি দেবী আর সীমা দেবী পিসতুতো মামাতো ননদ। বৌদি মানে সীমার মামাতো ভাইয়ের বউ। রুবি মামা মারা গেছে, তারপর ওর ভাই মানে রুবি দেবীর স্বামীও মারা গেছে। পরপর দুটো ঘটনা ঘটতেই সংসারটা মুখ থুবড়ে পড়েছে, আর রুবি সেটাই বাঁচাতে খালি পুতুলের মতো নেচেছে। অভি বাবুর থেকে 8,000 নিলে আরও 5 মতো সীমা দিত, শুধু ওর কথা মতো কাজ করার জন্য। প্রমাণ দিতে পারবেন সব কিছুর? প্রশ্ন না হুঙ্কার বোঝা গেল না। কেঁপে উঠল ঘর। এগিয়ে এলো সীমা বৌদি, মুখ থেকে ঠিকরে পড়ছে রাগ। সীমা একদম সামনে চলে এসেছে পার্থ বাবুর। অভিরও খুব কাছাকাছি দাঁড়িয়ে সীমা। সেই গন্ধটা আবার পেল অভি, কোনো মিষ্টি আতরের গন্ধ। রায় জেঠি নয়, সীমা বৌদির গায়ে এই গন্ধ। তখন দরজার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় ওর গায়ে গন্ধটা পেয়েছিল অভি। ঘরে ঢুকে সেটা উবে গেছিল, এখন আবার পাচ্ছে। তার মানে সেদিন সত্যি সীমা বৌদি এসেছিল, এই ঘরেও এসেছিল, তাই তো অভি দরজা খুলতেই এই চড়া গন্ধটা পেয়েছিল। চেনাও লেগেছিল। আসলে সীমা বৌদিই যে এটা মাখে ভুলে গেছিল অভি এখন মনে পড়ছে। দোকানে এই গন্ধটাই পায়ও তখন। অবশ্য এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়নি। আর অবিশ্বাস করার জায়গাই নেই পার্থকে। আর ভাবতে পারছে না অভি, এর থেকে তো রুবি দোষী হলে খুশি হতো অভি। এটা বোধ হয় গল্প হলেই পারত। অভি দেখল পাশ থেকে পার্থ কিছু ইশারা করতেই একজন পুলিশ বেরিয়ে গেল। আমি প্রমাণ লজ্জান্ত, আমি আপনার কাছে সব স্বীকার করছি। শুধু এই কাজগুলো করবে বলে ও আমায় প্রেমের জালে ফাঁসিয়েছে, আমাকে বিয়ে করেছে, রোজ রোজ অত্যাচার করতো আমার ওপর। রুবি বেচারিও ফেঁসে যাচ্ছে। আমি গরিব হতে পারি, অশিক্ষিত হতে পারি, কিন্তু মানুষ তো ভয় দেখিয়ে দেখিয়ে কাজ করাতো আমাকে দিয়ে। ওর দাপটে আমি জলে যাচ্ছি স্যার। আগের দিন কাকিমাকে মারতে গেল, এরপর রুবির পালা ছিল, সেটা জানতে পেরেই আপনার কাছে ছুটে এলাম। হাউহাউ করে কাঁদছে। একটা রেকর্ডিং চালিয়ে শোনালেন পার্থ। শেষের পর জিজ্ঞেস করলেন, চিনতে পারছেন সীমা দেবিকার গলা এটা? কে এটা, কি হচ্ছে এসব? অভি কিচ্ছু বুঝতে পারছে না। জানেন, কাল দুপুরে হঠাৎ হরি বাবু থানায় এসে হাজির। এসে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলছে সব আমি ওর রেকর্ডিং করেছি। শুধু সীমা নাকি লোক লাগিয়েছে রুবিকে মারার জন্য, কারণ রুবি সীমাকে আসল নকল কোনো দলিলই দিচ্ছে না, আর তাই ক্ষেপে উঠেছে সীমা। পার্থ বলেই যাচ্ছে, একের পর এক ঘর জুড়ে নিস্তব্ধতা।
কি করতাম বলুন তো, ছোটবেলায় মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল, পিসির কাছে মানুষ যাও, একটা বিয়ে হলো, 2 বছরের মধ্যে সব শেষ, তাই এক টুকরো খড়কুটো পেয়ে এই বাড়িটাকেই আঁকড়ে ধরেছিলাম, বড্ড মায়া পড়ে গেছিল, তাই এদের বিপদে ফেলতে পারলাম না। কাঁদছে রুবি, বুকটা মুচড়ে উঠল অভিরও। এতেও কিচ্ছু প্রমাণ হয় না। কথাগুলো বলার সময় সীমার চোখ জ্বলছে যেন আগুনে। প্রমাণ কি হয় আর হয় না সেটা এক্ষুনি বুঝতে পারবেন। পার্থ বলতে বলতেই ঘরে ঢুকল সেই পুলিশ যিনি একটু আগে বেরিয়ে গেছিলেন সাথে। হরি, তুমি দোকান ছেড়ে চলে এলে? ক্ষোভে লাল হয়ে বলল সীমা। হরি পাত্তা না দিয়ে সরাসরি এসে পায়ে পড়ে গেল পার্থর। স্যার, আমায় বাঁচান, আমি এই নরকে থাকতে পারছি না, আর আমাকে লোকাপে নিয়ে চলুন, এর চেয়ে জেলে থাকাও সুখ। আমি সবার সামনে বলছি, আমি ওর কথায় কাকিমার চায়ে বড়ি মিশিয়েছি, ওটা কি হয়, কতটা ক্ষতি হয় জানি না। হরি রীতিমতো কাঁদছে। জানবে কি করে, তার জন্য পড়াশোনা করতে হয়, মূর্খ লোক একটা, তোর তো কপাল খুলে গেছে, আমি বিয়ে করেছি তাই আমি কেমিস্ট্রি নিয়ে গ্রাডুয়েশন করেছি, ভাবিস কি তোকে ভালোবেসে বিয়ে করেছি? মোটেই না, এই বাড়ির ওপর নজর রাখতে তোর মতো সস্তার ছেলেকে বিয়ে করেছি। আমার বাবা থাকতেও ছিল না, আমার মায়ের সাথে ফষ্টিনষ্টি করে বিয়ে করে নিল, আরেকজনকে ছেড়ে দেব আমি? কখনো না, এই বাড়ি এই সম্পত্তি সব আমার, আমি ওনার প্রথম সন্তান। বলেই যাচ্ছে সীমা। কি করবেন না সেটা আমি বুঝবো, এই তোমরা ওকে নিয়ে থানায় যাও। হরি বাবু, আপনি ওদের সাথে যান, আপাতত আইনে দোষ স্বীকার করে নিলে আর বাধ্য হয়ে দোষ করলে তার শাস্তির ধরন অন্যরকম, আমি এটা দেখব, আপাতত আপনাকে যেতে হবে। পার্থর হুকুমে দুজন লেডি কনস্টেবল টানতে টানতে নিয়ে গেল সীমাকে। আমি বদলা নেবই, সব ভালো, শুধু তুই আর তোর মা নিবি, প্রাণ থাকতে হতে দেব না। অভির দিকে তাকিয়ে সীমা চিৎকার করতে করতে বেরোচ্ছে, পিছন পিছন হরিও গেল। সীমার কি সাংঘাতিক রাগ অভির ওপর। আর এই হরিদা ছোট্ট থেকে চেনে অভি, মাটির মানুষ, এত সহ্য করেছে লোকটা, অথচ ওদের ভালোবাসা দেখে বারবার অবাক হয়েছে অভি, চোখ ফেটে জল আসছে ওর। ওর কিচ্ছু হারায়নি, কিন্তু তাও যেন হেরে গেল, ওর বিশ্বাস ভুল প্রমাণিত হলো, ওর মানুষ চেনার শিক্ষা কেন করেছিল বাবা এরকম, বিয়ে করে নিত, রুচিকে থাকতো, মেয়ে বউ নিয়ে শুধু শুধু অভি। পপি, এই উত্তর আর পাওয়া হলো না অভির, এই উত্তর শুধু দিতে পারত পপি। নিন মিষ্টি খান। অভি দেখল সামনে মিষ্টির প্লেট নিয়ে দাঁড়িয়ে রুবি, সবাইকে মিষ্টি খাইয়ে এখন অভির সামনে দুজন দুজনকে দেখছে। সেটা খেয়াল করেই বোধ হয় পার্থ বললেন, রুবি দেবীকে কি শাস্তি দেবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এতে আমাদের কোনো হাত নেই। দলিল চুরির দায় যদি আমাদের হাতে তুলে দিতে চান আমরা নিয়ে যাব। ও আরেকটা জিনিস। থেমেই আবার ব্যাগ থেকে বের করে আনলো আরেকটা কাগজ, আর কাগজ খুলতে ইচ্ছে করছে না অভির। একটা কাগজ মানে একটা চমক, কিন্তু না, এটা চমকাবার কিছু নেই, মা বাবার রেজিস্ট্রির সার্টিফিকেট। কোথায় পেলেন এটা? অভি জিজ্ঞেস করতেই পার্থ উত্তর দেওয়ার আগেই রুবি বলল, যত প্রয়োজনীয় কাগজ সীমাদির চোখে যাতে না পড়ে আমি খুঁজে নিয়ে চলে গেছিলাম, সব আমার কাছেই ছিল, কাল রাতে হরিদা আর পার্থ বাবু আমার বাড়ি গিয়ে জিজ্ঞেস করলে আমি সব দিয়ে দিই। এটুকু বলেই হাত জোর করল রুবি অভির সামনে। আমাকে মুক্তি দিন, এবার কাল থেকে আমি আর আসব না। চোখ দুটো ছলছল করছে রুবির। মুক্তি দেব মানে? এত কিছু করে মুক্তি পাওয়া যায় নাকি? অভি বাবু, এবার আমরা বেরোবো, এই ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিলেন জানাবেন, সেই মতো আমরা এগোবো। বলেই একে একে সব বেরোতে শুরু করলো অভি আর রাজু। ওদের এগোতে গেল সুতপা আর অপর্ণা প্লেট কাপগুলো তুলে নিয়ে গেল, পুরো ঘর ফাঁকা। অভির অনেক কিছু বলতে ইচ্ছা করছে রুবিকে, বকতে ইচ্ছে করছে, মারতে ইচ্ছে করছে, কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কি অধিকারে? কি শাস্তি দেবেন বলুন, আমি মাথা পেতে নেব, শুধু আমার মায়ের দায়িত্বটুকু একটু নেবেন, আমি না থাকলে উনি শেষ হয়ে যাবেন, পুত্রহারা মায়ের বড় জ্বালা। মাথা নিচু করে দাঁড়িয়ে রুবি। শাস্তি এটাই, এই বাড়ির দায়িত্ব নিতে হবে তোমায়, শুধু ওই মা নয়, এই মা মানে আমার মা, তোমাকে ছাড়া মা একদিনও ভালো থাকবে না। কথাগুলো অভি বলছে ঠিকই, কিন্তু চোখে মুখে তীব্র রাগ। এটা রাগ নয়, এটা শুধু অভি জানে এটা অনুরাগ। অভি যে রুবিকে ছাড়া ভাবতেই পারে না, আর তারপর আজ যখন ওর দুঃখের কথা জেনেছে, জন্ম দুঃখী মেয়েটাকে আশ্রয় দেবে অভি, তাতে যদি বাবার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। সমাপ্ত।